আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম তোমাদের সবাইকে আজকের এই ওয়ান শট লেকচারটাতে। আজকে আমি তোমাদেরকে মূলত ফিজিক্সের ওয়ান অফ দ্য বেস্ট একটা চ্যাপ্টার কাজ ক্ষমতা শক্তি নিয়ে আলোচনা করব। এই একটা অধ্যায় থেকে বাংলাদেশের সকল ইউনিভার্সিটিতে, বিশেষ করে ভার্সিটি কো দাবি রাবি জাবি গুচ্ছ সহ সকল ইউনিভার্সিটিতে সমানভাবে কোয়েশ্চেন এসে থাকে। সো আজকের এই একটা ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে সকল শর্টকাট, সকল কনসেপ্ট এবং যতগুলো টাইপ বিশ্ববিদ্যালয়ে রিপিট হয়েছে সবগুলো একদম সুন্দর মতো শেষ করাই দিব। সো তোমার কাজ হচ্ছে একটু নোট করা ভাইটাল পয়েন্ট গুলো এবং একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখা, তাহলে আমি তোমাকে বলবো এই ক্লাসটা ছাড়া আর কোথাও আর কোনো ক্লাস দেখা লাগবে না ইনশাল্লাহ ভার্সিটি কো এর জন্য। সো চলো আমরা জাম্প করি মেইন যে ক্লাসটা আছে ওইটাতে। দেখো, কাজ সংক্রান্ত তথ্যাবলী। কিছু তথ্য পরীক্ষা সবসময় রিপিট হয়, যেমন বেসিক যে কথাটা আমরা জানি সেটা হলো যে ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডট এস। তো আমরা কাজটাকে অ্যাকচুয়ালি ডট গুণনের মাধ্যমে প্রকাশ করতে পারি। সো আমরা এটাকে বলতে পারি এফ এস কস থেটা। সিম্পলি এফ এবং এস এখানে হচ্ছে ম্যাগনিটিউড বা মানটা প্রকাশ করতেছে, এবং থেটা হচ্ছে কি আমাদের ফোর্স এবং সরণের মধ্যকার যেই কোণটা, ইনক্লাইন সারফেস কথা যদি আমরা চিন্তা করি, আমরা দেখবো সামনে, সমস্যা নাই। সো কিছু তথ্য আছে যেগুলো পরীক্ষায় হরহামেশাই রিপিট হয়, যেমন কাজ একটি স্কেলার রাশি, এটা আমরা অবশ্যই তার ইকুয়েশন থেকে বলতে পারি। তারপর একটু খেয়াল করো, একক নিয়ে অনেক ঝামেলা হয় যে ভাই কোনটা ভরের একক, কোনটা কাজের একক, কোনটা শক্তির একক। সো এই সংক্রান্ত প্রবলেম একটু পরেই দেখবা তোমরা। সো একটু খেয়াল করো, আমরা কাজের একক কি কি বলতে পারি। আমরা কাজের একক প্রথমত জুল বলতে পারি, তারপর ইলেকট্রন ভোল্ট, এটাও কিন্তু একটা কাজের একক, তারপর কিলোওয়াট আওয়ার, এটাও কাজের একক, নিউটন মিটার, এটাও কাজের একক, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, এটাও কিন্তু কাজের একক, তারপর হচ্ছে আর। ঠিক আছে, তো এই কয়েকটা ভাইটাল পয়েন্ট কিন্তু পরীক্ষায় প্রায় সময় রিপিট হয়। সো অবশ্যই মাথায় রাখবা বা মুখস্থ করবা। তারপর দেখো, এই একটা তথ্য, 1 জুল ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 7 আর। সো সিমিলারলি আমরা যদি জাস্ট 1 আর্গ ইকুয়ালস টু বলতে চাই, তাহলে জাস্ট ইনভার্স হয়ে যাবে। ওকে, আচ্ছা। তারপর খেয়াল করো, এখানে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু 10 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। সো অনেক সময় চলে আসে যে 1 ইলেকট্রন ভোল্ট এটা আসলে কিসের একক বা কিসের এক্সপ্রেশন বোঝাচ্ছে। অবশ্যই এটা কি, এটা হচ্ছে একটা কাজের একক, এটা অবশ্যই একটা কাজের একক, মাথায় রাখবা, এটা কাজের একক, জুল হিসাবে এটা তুমি চিন্তা করবা। তো এটা হচ্ছে কি, আমরা যে মডার্ন ফিজিক্স আছে ওই ক্ষেত্রেও কিন্তু এই মানটা অনেক কাজে দেয়, এবং আমি বলবো ঠিকঠাক মতো এটা মুখস্থ করে রাখো, সামনেও কাজে আসবে। তারপর খেয়াল করে এখানে আরেকটা তথ্য দেওয়া আছে, কাজের মাত্রা। সো কাজের মাত্রা নিয়ে অনেকের একটু প্রবলেম হয় যে ভাইয়া পরীক্ষার হলে মাত্রা মনে থাকে না, কিভাবে মাত্রা বের করা যায়। তো চলো আমি তোমাকে একটা শর্টকাট ফর্মুলা দেখাচ্ছি কিভাবে বের করবা। সো আমরা এখান থেকে কি জানি যে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস। সো সিম্পল ফর্মুলা যেটা আছে ওইটা চিন্তা করি যে এফ এস, তাহলে এফ মানে হচ্ছে এম এ, সাথে হচ্ছে একটা এস আছে। তো একটু খেয়াল করো তো, এম এর মাত্রা কি, মানে মেসের মাত্রা কি, বড় এম, ইন্টু এর মাত্রা কি, এর মাত্রা হচ্ছে অ্যাকচুয়ালি এল টি ইনভার্স টু। তারপর হচ্ছে আবার একটা কি আছে এস, এস মানে হচ্ছে সরণ, তাহলে সরণ হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য একক কি মিটার, দ্যাট মিন্স হচ্ছে আরেকটা এল, লেন্থ। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াবে এম এল স্কোয়ার টি ইনভার্স টু, টি ইনভার্স টু। তাহলে এইভাবে করে পরীক্ষা যতগুলো তোমাদের একক আসবে বা মাত্রা আসবে, জাস্ট তুমি ইকুয়েশনটা বসাবা, একটা একটা করে মাত্রা বসাবা, দেন গুণ করে দিবা, তাহলে কিন্তু আনসার চলে আসবে। খুব কঠিন কিছু না কিন্তু। তারপর দেখো, জুল ও ক্যালোরির মধ্যে সম্পর্ক, এটা একটু ভালো করে মাথায় টুকে রাখো, মাথায় বলবো, খাতায় লিখে না। দেখো কি বলছে, 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.2 জুল। সিমিলারলি 1 জুল ইকুয়ালস টু 0.42 কি ক্যালোরি, এটা মাথায় রাখবা। তারপরে আসে দেখো আমাদের ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ। তো আমি একটু তোমাদেরকে স্লাইড নিয়ে একটু পুরা প্রসেসটা একটু দেখাই, যাতে করে বেসিকটা ক্লিয়ার থাকলে তুমি এই কোণের ব্যাপারটা একটু ভালো মতো বুঝতে পারবা, ধনাত্মক বা ঋণাত্মক কাজ বলতে কি বোঝায় ওটাও বুঝতে পারবা। খেয়াল করো, এই হচ্ছে আমাদের একটা ইনক্লাইন সারফেস, যেখানে কিনা একটা বস্তু এখানে রাখা আছে। মনে করো এই যে একটা বস্তু এখানে রাখা আছে, যেটাকে আমরা একটা সামথিং কোণে নিচ্ছি, তাই না? এই যে সামথিং কোণে আমরা বস্তুটাকে ফোর্স ক্রিয়েট করতেছি, দ্যাট মিন্স মনে করো যে আমরা এইদিকে তার একটা ফোর্স ক্রিয়েট করতেছি, হুইচ ইজ এফ। এইদিকে হচ্ছে তার সরণটা হচ্ছিল, তার মানে এটাকে আমরা এস ধরে নিচ্ছি, মনে করো এস ধরে নিচ্ছি। তাহলে আমরা যেদিকে তার ফোর্স দিচ্ছি একটা কোণে তার কি হচ্ছে, সরণ হচ্ছে, দ্যাট মিন্স একটা ইনক্লাইন সারফেস, এটা ইনক্লাইন সারফেস। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেই কাজটা হবে সেটা ডেফিনেটলি একটু চিন্তা করবা অলওয়েজ, যে তার ছায়াটুকু যেখানে পড়ে, ছায়াটুকু যেখানে পড়ে এটা হচ্ছে কস থেটা। কোন একটা ফোর্সের ছায়ার অংশটুকু হবে কস থেটা, তাহলে এখানে হবে এফ এস কস থেটা, এফ এস কস থেটা। অথবা আরেকটু ইজিলি যদি তোমাকে বলি, এই যে এফ যেটা আছে এটার উপাংশ নিচে কি হবে, উপাংশটা নিচে হবে এফ এক্স, মানে অনুভূমিক উপাংশ, আমি জাস্ট উপাংশ দিয়ে বোঝাচ্ছি তোমাদেরকে, এটা হবে জাস্ট এফ কস থেটা। তাহলে আমরা যেহেতু জানি ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, তার মানে এখানে হবে এফ ইন্টু বা এফ এক্স ইন্টু এস, দ্যাট মিনস হবে এফ এস কস থেটা। এই হচ্ছে আমাদের মূল বেসিকটা। তাহলে এখান থেকে একটু খেয়াল করো, আমি একটু লাইন টেনে দিচ্ছি, একটু খেয়াল করো, সিম্পল হিসাব, ঋণাত্মক এবং ধনাত্মক কাজের ব্যাপারটা একটু বোঝাচ্ছি, খেয়াল করো।
এখানে আমরা দেখছি কি যে cos theta এইটা একটা আমাদের টার্ম আছে, তাই না? তাহলে এই টার্মের দিকে একটু খেয়াল করো তো, আমরা পাইছি কি যে w ইকুয়ালস টু fs cos theta। তাহলে f টা তো এখানে চেঞ্জ হচ্ছে না, তাই না? f টা তো কনস্ট্যান্টই থাকবে, কিন্তু এই যে s টাও কনস্ট্যান্ট থাকবে বা s এর মান হচ্ছে সিমিলারলি চেঞ্জ হবে, যতটুকু যাবে ততটুকু হবে। বাট এখানে cos theta এর মান কিন্তু ইচ্ছা মতো চেঞ্জ করা যাবে। দ্যাট মিন্স এটা থেকে আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম মানটা পাবো। তাহলে cos theta যেহেতু এখানে ভেরিয়েবল, খেয়াল করো তাহলে cos theta এর মান কি কি হইতে পারে একটু খেয়াল করো তো। থিটার মান যদি আমরা 0 ধরি, তারপর হচ্ছে 180 ধরি, তাহলে কি হয় একটু খেয়াল করো। আমরা ত্রিকোণমিতি থেকে জানি যে cos যদি আমরা 0 ডিগ্রি বসাই তাহলে এটার মান হবে 1, তাহলে সর্বোচ্চ মানটাই হচ্ছে 1, cos থিটার মান ম্যাক্সিমাম হচ্ছে 1। তারপর cos 180, তাহলে 180 মান হচ্ছে নেগেটিভ -1, দ্যাট মিন্স এই মানটাই হচ্ছে আমাদের নেগেটিভ কাজকে বোঝাচ্ছে। তাহলে এই মানটা যদি এখানে বসাই, খেয়াল করো 0 ডিগ্রিতে তার কাজটা হচ্ছে সর্বোচ্চ মানে পজিটিভ কাজ, তাই না? 0 ডিগ্রি মানে যেদিকে আমি ফোর্স দিচ্ছি, তার মানে দেখো খেয়াল করো, একটু তোমাদেরকে এখানে বোঝাচ্ছি আমি। যাদের বেসিক ক্লিয়ার আছে তারা একটু টান দিয়ে চলে যাও, যাদের বেসিকের প্রবলেম আছে তারা একটু খেয়াল করো। আমি যেদিকে আমি ফোর্স দিচ্ছি, এই মনে করো এইদিকে ফোর্স, এবং এটা হচ্ছে আমাদের ফোর্স এবং সরণও ওইদিকে কাজ করতেছে, দ্যাট মিন্স তাদের মধ্যকার কোণটা কত এখানে, থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রিতে তার সর্বোচ্চ কাজ হবে, এখানে কোনো কোণ নাই, এখান থেকে তো বোঝা যাচ্ছে, তাই না? আর আমি যদি ঠিক এইদিকে মনে করো যে, সে ফর এক্সাম্পল আমি এইদিকে একটা গাড়ির কথা চিন্তা করি, এই মনে করো যে একটা গাড়ি, এটা ওকে, এটা হচ্ছে একটা গাড়ি, কল্পনা করে নাও এটা হচ্ছে চাকা, এইদিকে তার হচ্ছে একটা ফোর্স এসে যাচ্ছে সামনের দিকে। সো সামথিং দূরে যাওয়ার পরে আমার কাছে মনে হইলো তাকে আমি কোন একটা ফোর্স দিয়ে বাধা দিতে চাচ্ছি, মানে গাড়িটাকে থামাই দিতে চাচ্ছি। তাহলে আমি উল্টা দিকে একটা ফোর্স চিন্তা করো জাস্ট, যে এইদিকে আমি একটা ফোর্স দিচ্ছি যেটা তাকে বাধা দানকারী বল বা তাকে থামানোর জন্য আমি অ্যাপ্লাই করতেছি। তাইলে দেখো তো একটু খেয়াল করো, যখনই তার মধ্যে আমি এই বাধা দানকারী বলটা ইউজ করবো, একটু খেয়াল করো, তাহলে একটু দূরে যায় এই বস্তুটা থেমে যাবে বা গাড়িটা থেমে যাবে। তাহলে একটু খেয়াল করো, গাড়ি তো ওইদিকে যাচ্ছে, সরণ এদিকে হচ্ছে, ভেরি সিম্পল। আমি উল্টা দিকে একটা তাকে বাধা দানকারী বল দিচ্ছি, তারপরেও কিন্তু তার এক্স পরিমাণ যাবে। আমি যখনই তাকে বাধা দিব তখনই তো গাড়িটা থামবে না, তাই না? তাহলে দেখো আমি ফোর্স ক্রিয়েট করতেছি উল্টা দিকে, যাচ্ছে এক্স সরণ, তার মানে আমি যেদিকে ফোর্স দিচ্ছি উল্টা দিকে তার সরণ হচ্ছে। তার মানে একটু খেয়াল করো, এইদিকে তার হচ্ছে আমি তার সরণ হচ্ছে, আর এইদিকে সেম উল্টা দিকে হচ্ছে তার কি, তার হচ্ছে এক্স এর সরি তার ফোর্সটা কাজ করতেছে, এদিকে তার ফোর্সটা কাজ করতেছে। তাহলে মধ্যবর্তী কোণ কত এখানে, মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই কাজটা হচ্ছে কি তার নেগেটিভ, এই কাজটা হচ্ছে তার নেগেটিভ। বুঝাইতে পারছি? কিছুটা তো বুঝছো আই গেস, তাই না? সামনে আরো ভালো মতো বুঝবা। তাহলে একটু খেয়াল করো আমাদের এখানে কি কি শর্ত আছে, খেয়াল করো। প্রথম কথা হচ্ছে যে ধনাত্মক কাজের ক্ষেত্রে বলের দ্বারা কাজ, বলের দ্বারা কাজ মানে হচ্ছে আমি যেদিকে ফোর্স দিচ্ছি ওইদিকেই তার কি হচ্ছে সরণ হচ্ছে, এটা কি হচ্ছে বলের দ্বারা কাজ বোঝায়। তো একটু খেয়াল করো, প্রথমে বলছি কি এর দ্বারা বস্তুতে ত্বরণ সৃষ্টি হয়। তাহলে আমি আবার একটু তোমাদের বুঝার সুবিধার্থে একটু এখানে দেখাচ্ছি, খেয়াল করো, বুঝার সুবিধার্থে খেয়াল করো। তাহলে এই হচ্ছে একটা গাড়ি, মনে করো যে এখানে একটা গাড়ি আছে, এই হচ্ছে তার চাকা। তো এইদিকে মনে করো যে তার ফোর্স কাজ করতেছে বা ওইদিকে তার বেগ কাজ করতেছে। তো আমি যদি ঠিক উল্টা দিকে তার একটা ফোর্স আমি ক্রিয়েট করি, তার মানে কি সামথিং দূরত্বে যাওয়ার পরে সে থেমে যাবে। তাহলে দেখো আমি ঠিক যখন তার মধ্যে ফোর্সটা ক্রিয়েট করতেছি, ঠিক তার মধ্যে কি সামথিং একটা সরণ হচ্ছে, ফোর্স যেদিকে দিচ্ছি উল্টা দিকে তার কি হচ্ছে সরণ হচ্ছে, তাই না? আমি ধরো আরেকভাবে বলতে পারি, এদিকে সরণ হচ্ছে, উল্টা দিকে তার ফোর্স কাজ করতেছে, তাহলে অবশ্যই এটা নেগেটিভ কাজ। বাট ধরে নাও সে সামনের দিকে যাচ্ছে, কোনো ফোর্স কাজ করতেছে না উল্টা দিকে, তাহলে বাধাহীন ভাবে যদি সামনে যায় তখন তার মধ্যে একটা পজিটিভ ত্বরণ সৃষ্টি হবে। ভেরি সিম্পল, কারণ টাইমের রেসপেক্টে তার বেগের পরিবর্তন হচ্ছে, টাইমের রেসপেক্টে বেগের পরিবর্তন হওয়াটাই হচ্ছে তার মধ্যে ত্বরণ সৃষ্টি হওয়া, দ্যাট মিন্স পজিটিভ ত্বরণ সৃষ্টি হচ্ছে। গেল প্রথম পয়েন্ট। তারপর হচ্ছে স্থিতিশক্তি হ্রাস পায়। একটু কল্পনা করো, পোজ করে ভিডিওটা একটু কল্পনা করো যে স্থিতিশক্তি হ্রাস পায় মানে কি। আমরা পড়ে আসছি ইন্টারের ফিজিক্সে ইসাক স্যারের বইয়ে যে টাইমের রেসপেক্টে স্থিতিশক্তি বর্জিত হয়, ঠিক সেম টাইমের মাধ্যমে সেম টাইমের রেসপেক্টে তার গতিশক্তি বৃদ্ধিপ্রাপ্ত হয় বা অর্জিত হয়। তার মানে কি একটা সময়ে যদি তার মধ্যে স্থিতিশক্তি হ্রাস পায় তাহলে সেম সময়ে তার মধ্যে গতিশক্তি বৃদ্ধি পাবে। আমরা কনজারভেশন ল থেকে এটা পাই, তাই না? কিভাবে জিনিসটা একটু তুমি ভিজুয়ালাইজ করো, আমি তোমাকে বুঝাচ্ছি, খেয়াল করো। আবারও বলতেছি, যাদের বেসিকের প্রবলেম নাই তারা প্রবলেমে জাম্প করে যাও, বাট যাদের বেসিকের প্রবলেম আছে তারা একটু থাকো। দেখো আমরা যখন একটা গাড়ি স্থির ছিল তার মধ্যে কি তখন কি ধরনের এনার্জি তার মধ্যে থাকবে, ডেফিনেটলি আমরা সেটা জানি, সেটা হলো mgh, অথবা এটা যদি নাও বলে আমরা মনে করো যে স্থিতিশক্তি বলা যায়, স্থিতিশক্তি, তাই তো? স্থির অবস্থা যে শক্তি, ওই শক্তিটাই তার মধ্যে বিদ্যমান আছে। যখনই সে চলতে শুরু করে দ্যাট মিন্স তার মধ্যে একটা কি হয়, তার মধ্যে একটা বেগের সৃষ্টি হয়, একটা বেগের সৃষ্টি হয়। তাহলে যত সময় যায় টাইমের রেসপেক্টে তার বেগ বৃদ্ধি পায়। খেয়াল করে কিন্তু যত সময় যায় তার মধ্যে একটা
ভেলোসিটি ডেভেলপ হয়, ঠিক তত সময় তার মধ্যে স্থিতিশক্তিটা হ্রাস পায়। দ্যাট মিনস একটি খেয়াল করো, যখন সামনের দিকে যাবে তার মধ্যে কি ধরনের শক্তি হবে, ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে যত সময় যাবে তত তার মধ্যে স্থিতিশক্তি হ্রাস পাবে, ঠিক সময়ে তার ভেলোসিটি বৃদ্ধি পাবে। দ্যাট মিনস তার মধ্যে এই গতিশক্তিটা কি হবে, জেনারেট হবে। দ্যাট মিনস স্থিতিশক্তিটাই তার গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। সিম্পল কনজারভেটিভ একটা কি কনসেপ্ট, বোঝা গেছে? আই থিঙ্ক বুঝতে পারছো। তারপর খেয়াল করো, গতিশক্তি বৃদ্ধি পায় সিমিলার ওয়েতে, ওই কথাটাই এখানে সেকেন্ড পয়েন্টে লেখা আছে। তারপর একটু খেয়াল করো এখানে কি লিখছে, এখানে লিখছে অ্যাকচুয়ালি সীমাটা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি। তো আমরা জানি কি cos θ এর মান মূলত কি, cos θ এর মান মূলত হচ্ছে তোমার 0 থেকে 90 এর ভিতরেই পজিটিভ, এরপর থেকে নেগেটিভ মান শুরু হয়। 90 থেকে 180 এর ভিতরে হচ্ছে নেগেটিভ মান, তাহলে অবশ্যই পজিটিভ মানটা হবে, রেঞ্জটা হবে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। তারপর দেখো ঋণাত্মক কাজ, একটু খেয়াল করো, একটু আগে যে কথাটা বলছিলাম যে আমি যেই দিকে তার ফোর্সটা দিচ্ছি উল্টা দিকে তার সরণ হচ্ছে। কেন? একটা গাড়ি চলন্ত অবস্থায় ছিল, আমি তাকে বাধাদানকারী বল দিছি এফ ফোর্স, এই যে এটা হচ্ছে তার বাধাদানকারী এফ ফোর্স, কিন্তু স্টিল তার মধ্যে একটা সরণ হচ্ছে, একটু দূরে যায় গাড়িটা থামবে, তাই না? তার মানে কি, আমি ফোর্স দিচ্ছি উল্টা দিকে, সামথিং দূরত্ব সে সামনের দিকে যাচ্ছে, তাদের ডিরেকশনটা উল্টা। তার মানে কি, থামাইতেছি মানে কি, তার মধ্যে ভেলোসিটি টাইমের রেসপেক্টে কমে আসতেছে। এটাই হচ্ছে তার ঋণাত্মক ত্বরণ অথবা মন্দন সৃষ্টি হওয়া। এই যে প্রথম পয়েন্ট, মন্দন সৃষ্টি হচ্ছে। তার মানে খেয়াল করো, যেহেতু সে থেমে যাচ্ছে মানে কি, স্থির অবস্থায় চলে আসতে চাচ্ছে, পূর্বের অবস্থায় ফিরে আসতে চাচ্ছে, তার মধ্যে গতিশক্তি হ্রাস পাচ্ছে, বর্জিত হচ্ছে, আর স্থিতিশক্তি কি হচ্ছে, অর্জিত হচ্ছে। উল্টা প্রসেস, জাস্ট রিভার্স প্রসেস, আর কিচ্ছুই না। তাহলে গতিশক্তি হ্রাস পাবে, এবং তার সীমাটা হচ্ছে কতটুকু, সীমাটা হচ্ছে 90 থেকে 180 এর ভিতরে। একদম নিট অ্যান্ড সিম্পল কনসেপ্ট। এখান থেকে মাঝে মধ্যে কোশ্চেন চলে আসে, সো অবশ্যই আশা করি তুমি এখান থেকে কোশ্চেন আসলে পারবা। ওকে, নেক্সট। আচ্ছা, আরো কিছু তথ্য আছে, আমরা প্রবলেম অনেকগুলো রাখছি, ডাবি, রাবি, জাবি, জাস্ট, জিএসটি, এমবিএস, টিইউ, যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলোর কোশ্চেন আছে। ধৈর্য ধরে দেখো শুধুমাত্র। দেখো, এটা হচ্ছে পরিবর্তনশীল বল কর্তৃক কৃত কাজ। তো পরিবর্তনশীল মানে রিপিটেটিভ ফোর্স যেগুলো আছে, তার মধ্যে সবচেয়ে ফেমাস কি, তার মধ্যে সবচেয়ে ফেমাস হচ্ছে স্প্রিং, তাই না? তাহলে স্প্রিং এর ক্ষেত্রে আমরা কি জানতাম, স্প্রিং এর ক্ষেত্রে আমরা কিছু ব্যাপার স্যাপার জানি, যে এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, এখানে কেটা হচ্ছে তার স্প্রিং ধ্রুবক, তাই না? তো নিশ্চয়ই তার মধ্যে কি একটা স্থিতিশক্তি থাকবে, বা একটা তার মধ্যে এনার্জি থাকবে। এনার্জি ইকুয়েশনটা কি ছিল, ডাব্লিউ ইকুয়ালস টু হাফ অফ কে এক্স স্কোয়ার। এটুকু তো আমরা সবাই জানি, জানি না? ওকে, তার মানে দেখো, এখানে বাহ্যিক বল প্রয়োগে বিকৃত বস্তুর উপর কৃত কাজ, ঠিক আছে? বিকৃত বস্তুর উপরে, এগুলো হচ্ছে কি, জাস্ট আমরা স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে যেগুলো ইউজ করি। আচ্ছা, তারপর কি বলছে, অভিকর্ষ বল বা মহাকর্ষ বল কর্তৃক কৃত কাজ, এগুলো সবগুলাই কি, এগুলো সবগুলাই হচ্ছে আমাদের পরিবর্তনশীল বল, রিপিটেটিভ ফোর্স, তাই না? এই যে অভিকর্ষ বা মহাকর্ষ বল তো অবশ্যই পরিবর্তনশীল, তাই না? যত দূরত্ব বাড়বে তত তার মধ্যে কি হবে, ফোর্সের চেঞ্জ হবে, কারণ আমরা তো সূত্র জানি। হ্যাঁ, সূত্র তো জানি আমরা, এফ ইকুয়ালস টু কি, জি ইন্টু এম1 এম2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, তার মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক বর্গের। সো ডেফিনেটলি এটা হচ্ছে রিপিটেটিভ ফোর্স। আচ্ছা, খেয়াল করো, স্প্রিং সম্প্রসারণে কর্তৃক কৃত কাজ, ওই যে আগের কথাটা এখানে লেখা আছে, আর কিছুই না। এই জায়গাটা তো অবশ্যই বুঝছো, এই জায়গাটা বুঝছো না? কারণ আমরা জানি কি, এফ ইকুয়ালস টু কে এক্স, তাহলে আমরা যদি জানি হাফ অফ কে এক্স স্কোয়ার, এটা সমান আমরা লিখতে পারি হাফ অফ কে এক্স ইন্টু একটা এক্স বাইরে, দ্যাট মিনস হচ্ছে হাফ অফ এফ ইন্টু এক্স। আর কিচ্ছুই না, জাস্ট একটু প্রতিপাদন করছে। স্প্রিং ধ্রুবকের মান নির্ভর করে স্প্রিং এর এই যে তত্ত্বটুকু একটু মাথার মধ্যে ভালো মতো ঢুকায় রাখো। কি বলছে, যে স্প্রিং এর দৈর্ঘ্যের উপর নির্ভর করতেছে, তারপর হচ্ছে পদার্থের স্থিতিস্থাপক ধর্মের উপর নির্ভর করতেছে। এই দুইটা জিনিসই হচ্ছে মূলত স্প্রিং ধ্রুবকের নির্ভরশীলতা। ওকে, তারপর হচ্ছে স্প্রিং ধ্রুবকের একক নিউটন পার মিটার, মাত্রা হচ্ছে এম টি ইনভার্স 2। এই কাজটুকু তোমরা নিজে করো, যে কিভাবে বের করা যায়। আমি তো প্রথমটা করাই দিছি, এটা নিজেরা করো, পারবা, সিম্পল। তারপর দেখো কি আছে, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, তারপর হচ্ছে অভিকর্ষ বল। ওই যে আমি রিলেশনটা যেটা দেখাইছিলাম কাজগুলোর ক্ষেত্রে, রিলেশনটা কি ছিল, ওইটার জন্য অবশ্যই তোমাকে ইকুয়েশন গুলো জানা লাগবে। সেক্ষেত্রে একটু খেয়াল করো, অভিকর্ষ বল দ্বারা কাজ হচ্ছে কি, যে ডাব্লিউ ইকুয়ালস টু এমজিএইচ, দ্যাট মিনস এমজি হচ্ছে এখানে কি, ধ্রুবক। তাহলে ধ্রুব পদ উঠাই দিলে এখানে সম্পর্কটা হবে সমানুপাতিক। এটা হচ্ছে ফিজিক্সের নিয়ম থেকে আমরা এটা সবাই জানি। ওকে, তারপর দেখো এখানে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, এটুক তো অবশ্যই আমরা কি বলা যায়, যে মহাকর্ষ বিকর্ষ যে চ্যাপ্টারটা আছে ওখান থেকে শিখে নিছি বা শিখবো সামনের ক্লাসে। তারপর হচ্ছে অভিকর্ষ বল, যেটা একটু আগে আমি তোমাদেরকে মুখস্থ বলছিলাম, যে তার দূরত্বের
বর্গের ব্যস্তানুপাতিক, এটা হচ্ছে সম্পর্ক। তো ফার্স্ট কোয়েশ্চেন দেওয়া আছে, দেখো শক্তির মাত্রা কি হবে, শক্তির মাত্রা কি হবে মনে আছে প্রথমটার ক্ষেত্রে? তো আমরা শক্তি সমান সিম্পলি প্রথমটার ক্ষেত্রে যেভাবে বের করছি সবগুলা মাত্রা এইভাবে বের করতে পারবো। আমরা জানি কি যে পি ইকুয়ালস টু, পি মানে হচ্ছে পাওয়ার, এটাই তো, তার হচ্ছে টাইমের রেসপেক্টে তার কতটুকু কাজ হচ্ছে, এটা হচ্ছে তার কি, এটা হচ্ছে তার পাওয়ার। পাওয়ার এবং কাজের মধ্যে পার্থক্য আছে, টাইমের পার্থক্য। তাহলে সেই ক্ষেত্রে একটু খেয়াল করো তো, ডাব্লিউ মানে আমরা জানি এম জি, বা সিম্পল হিসাব এম এ এস ডিভাইডেড বাই টি, তাই তো? একটু খেয়াল করো, এখানে ভর, এমটা হচ্ছে ভর, ভরের মাত্রা হচ্ছে এম, আর এই যে তার ত্বরণের ক্ষেত্রে তার মাত্রাটা হচ্ছে এল টি ইনভার্স -2। এসটা হচ্ছে তার কি, দৈর্ঘ্য, সরণ মানে হচ্ছে তার দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক হচ্ছে কি লেন্থ, মাত্রাটা হচ্ছে লেন্থ, আর টি এর ক্ষেত্রে তার মাত্রা হচ্ছে সিম্পল টি। তাহলে এক্ষেত্রে কি হবে একটু খেয়াল করো তো, এম এল স্কোয়ার টি ইনভার্স কিউ, একটু কি বুঝছো? 1/t মানে হচ্ছে একটা টি ইনভার্স, 1/t যেই কথা, ইনটু টি ইনভার্স সেম কথা, ঠিক আছে? একটু তো আমরা সবাই বুঝি। তাহলে এই হচ্ছে আমাদের আনসার। তাহলে এইভাবে করে বাকি সবগুলা পরীক্ষার হলে মুখস্থ না থাকলেও বের করে দিয়ে আসতে পারবা, বুঝছো? ভালো মতো বের করে দিয়ে আসতে পারবা। এখানে এডিটরে ভুল করছে, মানটা ঠিকঠাক মতো দেয় নাই, এম এল স্কোয়ার টি ইনভার্স কিউব, ঠিক আছে? এটাই হবে আমাদের আনসার, বি নাম্বার। ওকে, নেক্সট। তারপর দেখো ডিউতে আসছে এবং এমবিএসটিউতে আসছে, কয়েকবার আসছে বল সরণ ও কাজের মধ্যে সম্পর্ক হলো। তাহলে বল সরণ ও কাজের মধ্যে সম্পর্ক, তাহলে এখানে কোনটা হবে বলো তো, এখানে কোনটা হবে? কি বলছে যে বল সরণ ও কাজের মধ্যে সম্পর্ক, একটু খেয়াল করো, ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস এইটা, এবং ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, এই দুটো তো সেম কথা, তাই না? অবশ্যই এখানে কি হবে না, এখানে এটা হবে না, এটা তো আমরা সবাই মোটামুটি জানি, তাই না? তাদের মধ্যে সম্পর্কটা হচ্ছে মূলত ডট গুণনের, নট ক্রস গুণনের। তাহলে ডেফিনেটলি এইটাও হবে, আবার বি নম্বরও হবে। এটা আমি প্রথমেই তোমাদেরকে বলে দিয়েছিলাম যে ডাব্লিউ ইকুয়ালস টু হবে মূলত এফ ডট এস, এই সম্পর্ক। তাহলে এফ ডট এস মানে হচ্ছে আমরা জানি এফ এস কস থেটা। একটুক একটুক সবারই একটু মুখস্থ থাকার কথা, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট। খেয়াল করো, ডিউতে দেখছো একদম ইজি কোয়েশ্চেন চলে আসে, খুব কঠিন আসে না, জাস্ট একটু মাথা ঠান্ডা রাখলেই হবে। তারপর দেখো এখানে বুয়েটে আসছে একটা কোয়েশ্চেন এবং জেইউতে আসছে, বুয়েট প্লাস জেইউ, তার মানে এটা সব জায়গায় ইম্পর্টেন্ট। কি বলছে, বল ও শক্তির মাত্রা যথাক্রমে, তাহলে আবার মাত্রা সংক্রান্ত জিনিস আসছে। তাহলে কিভাবে বের করবো ভাইয়া? বলের ক্ষেত্রে আমরা কি জানতাম, এফ ইকুয়ালস টু এম এ, এফ ইকুয়ালস টু এম এ। তাহলে সেক্ষেত্রে এম মানে হচ্ছে এম, আর এ মানে হচ্ছে এল টি ইনভার্স টু, তাহলে আলটিমেটলি হবে এম এল টি ইনভার্স টু। তাহলে এটা হচ্ছে আমাদের কি, আমাদের বলের ক্ষেত্রে। তাহলে শক্তির ক্ষেত্রে আমরা একটু আগে বের করছি, একটু আগে বের করছি শক্তির ক্ষেত্রে পাওয়ার। পাওয়ারের ক্ষেত্রে আমরা কি বের করছি বলতো? মাত্রার ক্ষেত্রে আমরা এই ব্র্যাকেটটা ইউজ করব, কি ছিল, এম এল স্কোয়ার টি ইনভার্স কিউ, এটা আমরা একটু আগে বের করছি। তাহলে আনসার কি হবে? আনসার হবে এম এল টি ইনভার্স টু, তারপর হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স কিউ। তাহলে এই হচ্ছে আমাদের আনসার, বোঝা গেছে? সিম্পল, একদম সিম্পল। তারপর কি করছে দেখো, এটা আছে মেডিকেলে একটা কোয়েশ্চেন, কোন নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তি এর ভরবেগের সাথে সম্পর্ক কি? তাহলে কি বলছে যে নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তি এর ভরবেগের সম্পর্কে, ভরবেগের সাথে সম্পর্ক কি? তাহলে আমরা মূলত এই সূত্রটা জানি যে পি ইকুয়ালস টু এম বি, এগুলো আমরা জানি মূলত। আর কি জানি যে ই কে গতিশক্তি সংক্রান্ত হাফ এম বি স্কোয়ার, আর তো কিছু জানি না আমরা, এগুলোর মধ্যে আমরা সীমাবদ্ধ, তাই না? তো একটু খেয়াল করো, এই দুটাকে আমরা ইউজ করে এই সম্পর্কটা বের করতে পারি। আমাদেরকে বলছে মূলত কি যে গতিশক্তি, দ্যাট মিনস আমাদের সম্পর্ক চাচ্ছে ই কে এর সাথে আমাদের এই যে তার ভরবেগের একটা সম্পর্ক বের করতে চাচ্ছে। তো এগুলো তো সরাসরি আমরা কিছু জানি না, তো আমরা একটু বের করে নিই। তাহলে ই কে সমান যদি হাফ এমবি স্কোয়ার হয়, তাহলে একটু খেয়াল করো, হাফ, এখানে আমি ইচ্ছা করে একটা এমবি দিলাম, তার মানে কি ছিল এমবি স্কোয়ার, তাই না? ছিল কি এমবি স্কোয়ার। তাহলে আমি যদি এখানে একটা স্কোয়ার দিয়ে দিই, তাহলে এখানে এক্সট্রা কি নিয়ে আসছি, একটা এম নিয়ে আসছি, এক্সট্রা একটা এম গুণ করছি, তার মানে ওই একটা এক্সট্রা এম কে আমরা ভাগ করে দিব, এমবি স্কোয়ার আছে। তাহলে এম কে একটু খালি খালি লাগতেছে, তাই না? তো আমরা যেহেতু পি গোষ্ঠী এমবি জানি, ওটার সাথে মেলানোর জন্য একটা এম গুণ করে দিলে হয়ে যাবে এম স্কোয়ার। তাহলে যেহেতু একটা বাড়তি নিয়ে আসছি, তাহলে আমরা এম দিয়ে ভাগ করছি, তাহলে এটা হবে হাফ অফ পি স্কোয়ার ডিভাইডেড বাই এম। দ্যাট মিনস সম্পর্কটা হচ্ছে হাফ, দেখো একটু খেয়াল করো, এখানে আমাদের একটু খেয়াল করো, এই যে হাফ, এখানে হাফ এম, এইটুক হচ্ছে আমাদের কি কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট যদি তুলে দেই, আমরা ফিজিক্সে আজন্ম শিখে আসছি, কনস্ট্যান্ট যদি তুলে দেই তাহলে তাদের মধ্যে সম্পর্ক হয় সমানুপাতিক, সম্পর্ক হয় সমানুপাতিক। তাহলে ই কে ইকুয়ালস টু এখানে কি হবে,
এখানে হবে পি স্কোয়ার। তাহলে বর্গের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক। বুঝছি আমরা, এটা প্রায় সময় পরীক্ষা চলে আসে, প্রায় সময় চলে আসে, বিশেষ করে এমবিএসটিউ, জাস্ট, তারপর হচ্ছে জেইউ, আরইউ, এগুলোতে একদম সিম্পল হিসেবে কোয়েশ্চেনটা দিয়ে দেয়, মাথায় থাকে না অনেকের। তারপর দেখো শক্তির প্রকারভেদ মনে রাখার কৌশল। তাহলে আমরা কিছু হচ্ছে তোমাদের ছন্দ দিয়ে রাখছি, এগুলা ম্যাক্সিমাম কেস তত্ত্ব হিসেবে পরীক্ষা দিয়ে দেয়। সো যেহেতু আমি তোমাদেরকে ছন্দটা দিছি, তাহলে এই ছন্দটা শিখলে তুমি সারা জীবন এটা মনে রাখতে পারবা, কষ্ট হবে না। খেয়াল করো, শক্তির প্রকারভেদ মনে রাখার কৌশল, কি কি শক্তি আছে? হেলেনা, এমএসসি, কি আছে এখানে? হেলেনা, এমএসসি। তাহলে একটু খেয়াল করো এখানে কি কি জিনিস এখানে একটু খেয়াল করা যায়। আমি তোমাদেরকে একটু মার্কিং করে দিই। দেখো, এইচ মানে কি? হিট। হিট হচ্ছে তাপ শক্তি। তারপর হচ্ছে ই মানে হচ্ছে ইলেকট্রিক, বিদ্যুৎ শক্তি। এল মানে হচ্ছে লাইট, মানে আলোক শক্তি। তারপর হচ্ছে এন মানে হচ্ছে তোমার নিউক্লিয়ার, পারমাণবিক শক্তি। তারপর হচ্ছে এম মানে ম্যাগনেটিক শক্তি। সাউন্ড, শব্দ শক্তি, সৌরশক্তি। সাউন্ড দিয়ে কি হয়? শব্দ শক্তি। তারপর হচ্ছে সৌরশক্তি। তারপর হচ্ছে সি, সি মানে হচ্ছে রাসায়নিক বা কেমিক্যাল শক্তি, কেমিক্যাল এনার্জি। তাহলে এইভাবে করে কিন্তু তুমি সকল এনার্জি কিন্তু মাথায় রাখতে পারবা। কি লেখা আছে? হেলেনা, এমএসসি। বুঝা গেছে? ওকে, নেক্সট। খেয়াল করো, এটা ডিউতে 19-20-এ আসছে একটা প্রবলেম। নিচের কোনটি ভরের একক নয়? ওই যে আমি প্রথমে তোমাদেরকে বলছিলাম যে ভর কোনটা, এনার্জি কোনটা, শক্তি কোনটা, প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা তোমাদেরকে কিন্তু এককগুলা বা মাত্রাগুলা খেয়াল রাখতে হবে। কি বলছে যে ভরের একক নয়? তাহলে তোমরা যদি শুরুতে এটা দেখে থাকো, আমি বলছি কি যে নিচের কোনটা ভরের একক, তাহলে আমি বলছিলাম ইলেকট্রন ভোল্ট বা মেগা ইলেকট্রন ভোল্ট। এই ধরনের জিনিসগুলো অবশ্যই কিসের একক? এগুলো হচ্ছে কাজের একক, এগুলো হচ্ছে কাজের একক, কাজের একক। কারণ কি আমরা জানি কি 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁹ জুল। জুল, জুল দেওয়া আছে মানে কি? এগুলা কাজের একক। তাহলে ডেফিনেটলি এই টাইপের যেগুলো জিনিস থাকবে, এগুলো কখনোই তোমার ভরের একক হইতে পারে না, এগুলো হবে কাজের একক। তাহলে এই যে দেখো একটা দেওয়া আছে এমইবি, অন্যদিকে তাকানোর দরকার নাই, জাস্ট এমইবি দেখা মাত্র তুমি চিন্তা করবা এটা তো ভাই অ্যাকচুয়ালি কাজের একক, এটা তো কখনোই ভরের একক হইতে পারে না। ওকে, নেক্সট। তারপর দেখো এই কোয়েশ্চেনটা আসছে অ্যাকচুয়ালি আর ইউ, তারপর হচ্ছে আরো কি কিতে জানি আসছে। ভালো একটা কোয়েশ্চেন। একটি বস্তুকে খাড়াভাবে উপরের দিকে ছুড়ে দেওয়া হলো, কোন লেখচিত্রটি ভূমি হতে উচ্চতা এইচ এর সাপেক্ষে বিভব শক্তি ই নির্দেশ করে? তাহলে লেখচিত্র যেগুলো আছে ওই টাইপের প্রবলেম গুলো কিভাবে সলভ করা যায়। তো অবশ্যই এটা মাথায় রাখবা যখন লেখচিত্রের কথা বলবে, তাহলে আমাদের দুইটা কিন্তু খুব ফেমাসলি সবার মাথায় আসে, সেটা হলো ওয়াই ইকুয়ালস টু এম এক্স। ঠিক আছে, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা। এটা কি? এটা হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা, মূল বিন্দুগামী। জাস্ট এই দুটা মাথায় রাখো, তাইলে তোমার বাকিগুলো হয়ে যাবে। মূল বিন্দুগামী। আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে তোমার y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার সি, y এর দিকে সি পরিমাণ থাকবে। এটাও কিন্তু সরল রেখা, এটাও কিন্তু সরল রেখা, সরল রেখা। তাহলে দুইটা আমরা কিভাবে ডিফাইন করি জাস্ট একটু তোমাদেরকে দেখানোর সুবিধার্থে আমি দেখাচ্ছি। একটু খেয়াল করো ভালো মতো। দেখো, এই হচ্ছে আমার ওয়াই, ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। ওকে, আচ্ছা। তো যদি বলে মূলবিন্দু আমি সরল রেখা, তাহলে ওই ক্ষেত্রে হবে ওয়াই গোস টু এম এক্স, এটা হচ্ছে ওয়াই গোস টু এম এক্স। আর যদি বলে এম এক্স প্লাস সি, তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা হবে এই যে, এই যে এটা অন্য কালার দিলাম। তাহলে একটু খেয়াল করো, এটা হচ্ছে আমাদের কি ওয়াই ইকুয়ালস টু এম এক্স, আর এটা হচ্ছে আমাদের ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। এগুলো হচ্ছে তোমার ম্যাথমেটিক্স টাইপ। তাহলে এটুক হচ্ছে তার সি পরিমাণ, এটুক হচ্ছে তার সি পরিমাণ। সরলরেখার চ্যাপ্টারে ভালো মতো বোঝা যাবে। তাহলে এখানে একটু খেয়াল করো, আমাদেরকে বলছে কিসের সাথে সম্পর্ক করতে, যে খারাপভাবে পড়তেছে। খারাপভাবে যদি পড়ে, তাহলে আমাদের অবশ্যই সূত্রটা ছিল এম জি এইচ, ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এইচ। তাহলে এম জিটা তো এখানে কি? কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে কনস্ট্যান্ট তুলে নিলে আমরা জানি আজন্ম ফিজিক্সের সূত্র, যে তাদের মধ্যে সম্পর্কটা হয়ে যাবে সমানুপাতিক, সমানুপাতিক। তাহলে অবশ্যই একটু খেয়াল করো, এখানে এই এটার সাথে একটু তুলনা করো তো, এটা যদি ওয়াই হয়, তাহলে এটা যদি তোমার এক্স হয়, তাহলে আমাদের যে এমটা ঢালটা হবে কি? ঢালটা হবে কনস্ট্যান্ট মানটা এমজি। তাহলে ডাইরেক্ট মিলে গেছে, তাহলে ডেফিনেটলি কোনটা হবে? প্রথমটা। তার মানে এই যে এটা হবে আমাদের আনসার, এটা হবে আমাদের আনসার। বুঝা গেছে? বুঝছো তোমরা? আশা করি এখান থেকে না বুঝার কিচ্ছু নাই, কিচ্ছু নাই ভাইয়া, একদম সিম্পল। যদি একটা টাস্ক তোমাদেরকে দেই বা আমি একটু তোমাদেরকে দেখাই, খেয়াল করো। যদি তোমাদের এরকম এরকম দিয়ে দেয় যে ওয়াই ইজ প্রপোর্শনাল টু 1/x, এই ক্ষেত্রে আমাদের গ্রাফটা কেমন হবে, গ্রাফের চিত্রটা কেমন দেখাবে, সেক্ষেত্রে ডেফিনেটলি এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্ক কি হবে? একটা কমলে আরেকটা বাড়বে।
তাহলে আমি যদি এক্স এর পরিমাণ বাড়াই তাহলে ওয়াই এর পরিমাণ কমবে, দ্যাট মিনস তখন তার গ্রাফটা হবে, গ্রাফটার চেহারাটা অনেকটা এরকম হবে, এই যে এরকম এরকম হবে। ঠিক আছে, বোঝা গেছে? সো এগুলো টাস্ক থাকলো তোমাদের, তোমরা নিজেরা বাসায় দেখবা যে ওয়াই ইজ প্রপোর্শনাল টু 1/x² কি হইতে পারে, তারপর ওয়াই ইকুয়ালস টু ওয়াই ইজ প্রপোর্শনাল টু রুট এক্স, এটা কেমন হইতে পারে, এগুলো একটু বাসায় দেখবা, বাড়ির কাজ থাকলো। ঠিক আছে, একটু নাড়াচাড়া না করলে তো ভাই পরীক্ষার টিকাটা আসলে অনেক দায়, তাই না? লক্ষাধিক পরীক্ষার্থী আছে এখানে, তো তুমি যদি একটু স্মার্ট না হয়, একটু এক্সট্রা কষ্ট না করো, তাহলে তুমি কিভাবে টিকবা ওগুলাতে বলো তো? একটু স্মার্ট থাকা লাগবে, একটু তোমাকে ধৈর্য ধরা লাগবে, কষ্ট করা লাগবে। টিচাররা যা পড়াবে তুমি চেষ্টা করবে একটু বেশি বেশি পড়তে, ঘাটাঘাটি করতে, যে আচ্ছা ওই রিলেটেড আর কি কি দেখানো যায় বা আর কি কি আসতে পারে পরীক্ষায়। ওকে, আচ্ছা, অসংরক্ষণশীল বলের উদাহরণ, ওইটা কিন্তু অনেক সময় মাথায় থাকে না, আমাদের পরীক্ষার হলে গুলাইয়া যায়। তো পরীক্ষার হলে কিন্তু এটা প্রায় সময় চলে আসে, যে অসংরক্ষণশীল বলের উদাহরণ নিচের কোনটি। তাহলে উদাহরণগুলো তোমাকে সবগুলো মাথায় রাখতে হবে। তাহলে ওইগুলোর ক্ষেত্রে ভাইয়া একটা সুন্দর কি দিছি দেখো, একটা ছন্দ দিয়ে দিছি। ছন্দটা কি? বলটি ঘষে সর্দানিকে সুন্দরী বানাও। দেখো, ঘষে, ঘষে মানে কি? ঘষে মানে হচ্ছে অ্যাকচুয়ালি ঘর্ষণ বল। তারপর হচ্ছে সর্দানিকে মানে হচ্ছে সবল দুর্বল নিউক্লিয় বল। তারপর হচ্ছে সুন্দরী বানাও মানে হচ্ছে সান্দ্র বল। তার মানে কি কি দেখো, ঘর্ষণ বল যেটা হচ্ছে ঘষে, সর্দানিকে মানে সবল ও দুর্বল নিউক্লিয় বল, সুন্দরী বানাও তার মানে হচ্ছে সান্দ্র বল। ভেরি সিম্পল, এই কয়েকটাই হচ্ছে আমাদের অসংরক্ষণশীল বলের উদাহরণ। পরীক্ষা হলে চলে আসলে জাস্ট তুমি ছন্দটা মনে রাখার চেষ্টা করবা গল্প আকারে, তাহলে তুমি এই আনসার গুলা উদাহরণগুলা সুন্দর মতো আনসার করে দিয়ে আসতে পারবা। কিছু তথ্য খেয়াল করো তোমরা, পরীক্ষায় অনেক বেশি এগুলা তোমাদের মনে রাখতে হবে পরবর্তী প্রবলেম গুলা সলভ করার ক্ষেত্রে। একটু তথ্যগুলো একটু খেয়াল করো, কি বলছে যে ক্ষমতার একক। তাহলে ক্ষমতার এককের ক্ষেত্রে আমরা জানি সেটা হচ্ছে ওয়াট, তাই না? ক্ষমতার একক হচ্ছে ওয়াট, একটু তো আমরা সবাই জানি। তারপর হচ্ছে 1 HP, 1 HP ইকুয়ালস টু কত বলতো? আমরা সবাই জানি যে 746 ওয়াট। ওকে, একটু আমাদের লাগবে, বাকিটা আমাদের না পড়লেও চলবে, একটু আমাদের জানা থাকলেই হবে। ওকে, তারপর দেখো একজন মানুষের গড় ক্ষমতা। তাহলে এগুলো একটু মাঝে মধ্যে মুখস্থ টাইপ চলে আসে, বাট ভার্সিটিতে না আসার সম্ভাবনা বেশি। সো ক্ষমতার একক একটু আগে দেখাইছি, পাওয়ার একটু আগে বারবার দেখাইছি, সো এটা অবশ্যই তোমরা পারবা। একটু খেয়াল করো, 1 কিলোওয়াট মানে হচ্ছে 10⁻³ ওয়াট। তারপর 1 ওয়াট আওয়ার মানে হচ্ছে 3600 জুল, তাই না? তারপর হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার, এই যে একটু অবশ্যই মাথায় রাখবা, একদম মুখস্থ করে ফেলবা, একদম মুখস্থ করে ফেলবা, কোনো কথা নাই এই ক্ষেত্রে। কিভাবে এই মানটা আসে, যদি পরীক্ষা হলে ভুলেও যাও তাহলে কিভাবে করে করে দিয়ে আসবা, একটু খেয়াল করো। কি দেওয়া আছে? 1 কিলোওয়াট আওয়ার, দ্যাট মিনস হচ্ছে 1 কিলোওয়াট মানে হচ্ছে 10⁻³ তাহলে আওয়ার মানে হচ্ছে কত? 1 ঘন্টা মানে হচ্ছে তোমার 60 মিনিট, 60 মিনিট মানে হচ্ছে 60 × 60, 3600 সেকেন্ড। তাহলে 3600, দ্যাট মিনস হচ্ছে এখানে 3.6 ইন্টু 1 2 3 4 5 6, 10⁻6 জুল। বোঝা গেছে? বুঝছো কিনা? তাহলে এটা মুখস্থ না থাকলেও চলবে, জাস্ট তুমি পরীক্ষা হলো বের করে দিয়ে আসতে পারবা। সো কর্মদক্ষতা তো সবাই জানোই। তারপর এগুলো হচ্ছে তাৎক্ষণিক বলের ক্ষেত্রে, এগুলো লিমিটের ব্যাপার স্যাপার, এগুলো আলাদা করে পড়ার কিছু নাই, এগুলো আমি তোমাদেরকে সলভ করার ক্ষেত্রে দেখাই দিব। তারপর এই সূত্রগুলো তো বেসিক সূত্রগুলো তো তোমরা জানোই, যে পি ইকুয়ালস টু ডাব্লিউ/টি, তারপর হচ্ছে এফ ভি, এমজিভি, তারপর এমজিএস/টি, মানে এগুলো জাস্ট তোমার কনভার্সন আর কিছুই না। কনভার্সন কি ছিল দেখো তো, একটু যদি আমি তোমাকে দেখাই, যে আমরা জানতাম কি, যে পি ইকুয়ালস টু ডাব্লিউ/টি, তাই না? তাহলে ডাব্লিউ মানে আমরা কি জানি? ডাব্লিউ মানে আমরা জানি হচ্ছে F/S/T, তাই না? তাহলে F/S মানে কি? এফ থাকলো, S/T মানে হচ্ছে বি, তার মানে এফ ভি। ওকে, তারপর আমরা আর কি বলতে পারি? এফ মানে হচ্ছে এমজি, তাহলে এমজিভি। আর কি বলা যায়? আর বলা যায় হচ্ছে তোমার Mg/S/T। মানে জাস্ট সিম্পল থিঙ্কিং, এগুলো তোমরা সবাই পড়ে আসছো আগেও। তারপর দেখো, আমরা যখন গুণন গতির ক্ষেত্রে চিন্তা করি, তখন ডাব্লিউ হচ্ছে টর্ক ইন্টু কৌণিক সরণ, মানে হচ্ছে তোমার দেখো T/2πn। একটু আমরা জানি, আমরা সলভ করার ক্ষেত্রে এটা দেখবো, প্যারার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। নেক্সট, এখানে কি কি দেওয়া আছে দেখো, ব্যয়িত শক্তির পরিমাণ ইকুয়ালস টু গতিশক্তির পরিবর্তন বা স্থিতিশক্তির পরিবর্তন, এনার্জি কনজারভেশন ল। একটু আমরা সবাই জানি কিনা বলো? জানি তো? আমি এগুলো আলাদা করে তোমাদেরকে জাস্ট একটু মনে রাখার জন্য, স্লাইডটা যাতে গোছানো থাকে এই জন্য দিছি, বাট এগুলা সবার জানে থাকার কথা। ওকে, আমি জাম্প করি নেক্সট স্লাইডে। বাট একটা জিনিস এখানে আছে, একটু খেয়াল করো, এই যে একটু খেয়াল করো, এন সংখ্যক ইট দিয়ে, কি বলছে, যে এন সংখ্যক ইট দিয়ে স্মৃতিফলক তৈরি করতে কৃত কাজ হচ্ছে mgh n × n-1/2। তাহলে দেখো, এটা হচ্ছে মূলত আমরা স্বাভাবিক সংখ্যার যোগফলের ক্ষেত্রে যেটা ইউজ করি, ওইটার যে সূত্রটা।
তাহলে এটুকু আমরা সলভ করার ক্ষেত্রেই দেখবো, সলভ করার ক্ষেত্রে এটা পাবো, টেনশনের কিচ্ছু নাই। নেক্সট খেয়াল করো, এবার হচ্ছে আমাদের প্রবলেম। ওকে, আমি একটু ফোকাসটা ঠিক করে নিই। ওকে, দেখো কি বলছে, এটা আসছে মূলত ডিউতে কবে 17-18-তে একটা কোয়েশ্চেন। একটি কণার উপর একটা ভেক্টর মানে ফোর্স দেওয়া আছে, ভেক্টর আকারে বল প্রয়োগ করলে কণাটি সরণ হয়, এইটা মানে একটা অবস্থান ভেক্টর দেওয়া আছে। বল কর্তৃক সম্পাদিত কাজ কি হবে, মানে একটা আমাদেরকে ফোর্স ভেক্টর দেওয়া আছে, একটা অবস্থান ভেক্টর দেওয়া আছে, আমাদেরকে সম্পাদিত কাজের পরিমাণ বের করতে বলছে। সো আমরা তো জানি ভাই, আমরা তো আরেকটু ভালো মতো জানি যে এফ ইকুয়ালস টু হবে কি এফ ডট এস। আমরা শুরুতেই দেখে আসছি যে তাদের মধ্যে ডট গুণফলটাই হচ্ছে তাদের কাজের মানটা। তাহলে এখান থেকে আমরা জাস্ট তাদেরকে ভেক্টরের ডট গুণন করে দিব। তাহলে এফ ভেক্টর এখানে কি ছিল, 10i প্লাস 10j প্লাস কি দেওয়া আছে 10k, 10k। ওকে, আর কি আছে একটা ডট, 2i অবস্থান ভেক্টর প্লাস 2j প্লাস, সরি একটা মাইনাস আছে এখানে, একটু খেয়াল করে বসাবা। অনেক সময় তোমার সিরিয়াল মেনটেন করে দেয় না, আই এর পরে কে দিয়ে দিতে পারে, সো তুমি একটু ওইভাবে সিরিয়াল করে লিখে ফেলবা, তাহলে ভালো হবে। খেয়াল করো এখানে কি হবে, 10 × 2 20, তারপর হচ্ছে 10 × 2 আবার 20, তারপর হচ্ছে 10 - 2 আবার কি 20, তাহলে 20 কাটা থাকবে হচ্ছে 20, কি হবে বলতো, জুল, 20 জুল। ভেরি সিম্পল। নেক্সট দেখো, এই প্রবলেমটা ডিউতে 14-15-তে আসছিল এবং খুবই কনসেপচুয়াল একটা প্রবলেম, পড়ো সবাই। কোনো ব্যক্তি 30 ডিগ্রি ঢালের 5 মিটার উঁচু ঘর্ষণবিহীন তল বরাবর একটি 100 নিউটন ব্লক টেনে তুলছে। ব্লকটি সমদ্রুতিতে চললে ব্যক্তি কি পরিমাণ কাজ করবে। সো এরকম কোয়েশ্চেন কিন্তু হর হামেশাই চলে আসে, শুধু ঢাকা ইউনিভার্সিটি না, সবগুলো ইউনিভার্সিটিতে কিন্তু এই টাইপের কোয়েশ্চেন চলে আসে। সো কনফিউশন তৈরি হয় সবার মধ্যে যে ভাই এই ক্ষেত্রে আসলে এফএস কস থিটা হবে নাকি এফএস সাইন থিটা হবে। সো একটু ভালো মতো খেয়াল করো, কনসেপ্টটা একটু ক্লিয়ার করো। দেখো এই হচ্ছে একটা তল, তাহলে তলের সাথে একটা সামথিং কোণে আছে, তাই না, কোণে একটা ব্লককে টানা হচ্ছে। তাহলে একটা ব্লক মনে করো যে এইটা, এই মনে করো যে একটা ব্লক, যেটা হচ্ছে কতটুকু তার ওজন, সেটা হচ্ছে 100 নিউটন, 100 নিউটন। ওকে, তো এখানে কি কি ঘটনা ঘটতে পারে সেটা একটু আগে সুন্দর মতো লিখে নাও। যেমন তার ওজন কোন দিকে কাজ করবে, এইদিকে নিচে, ডাব্লিউ। ভেরি সিম্পল, এটা হচ্ছে তার সামথিং থেটা, যেটার কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে এই যে ব্লকটার ডাইরেক্ট নিচে কাজ করবে ডাব্লিউ, ওজনটা। তাহলে এই ওজনটার কয়টা উপাংশ হবে, দুটো উপাংশ হবে। কারণ এই যে একটু খেয়াল করো এখানে থেটা আছে না, তো থেটা কোণে অবশ্যই তার উপাংশ দুইটা ভাগে বিভক্ত হবে। তাহলে অবশ্যই একটা ভাগ হচ্ছে এইদিকে কাজ করবে, উপাংশ একটা এইদিকে কাজ করবে, আর আরেকটা কাজ করবে কোন দিকে, আরেকটা কাজ করবে হচ্ছে এই দিকে। কালার আমি একটু ভিন্ন রকম দেই, এই হচ্ছে আরেকটা কাজ করবে। ওকে, আচ্ছা এবার একটু খেয়াল করো, এই যে কোণটা, এই কোণটা আর এই কোণটা কিন্তু সেম, এই থেটা আর এই থেটা কিন্তু জিওমেট্রিক্যালি সেম, একটু আমরা সবাই জানি। তাহলে খেয়াল করো তো, যার সাথে কোণ হবে সে হবে cos থেটা। তাহলে কোণ হয়েছে নিচেরটার সাথে, এটা হবে cos থেটা। তাহলে এটা হবে স্বভাবতই ডাব্লিউ সাইন থেটা। ওকে, আর এদিকে তার একটা কি কাজ করতেছিল, ফোর্স কাজ করতেছিল, মানে একটা সামথিং ফোর্সে তো এদিকে টানা হচ্ছিল, তাই না। তাহলে এখন এখান থেকে আমরা কি কি জিনিস বলতে পারি, এই যে তোমার একদম তল বরাবর কাজ করতেছে ডাব্লিউ cos থেটা, ঠিক তার বিপরীত দিকে একটা বিপরীতমুখী বল কাজ করবে। এটা আমরা নিউটনের 3rd ল থেকে শিখছি, প্রত্যেক ক্রিয়ারই তার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। তাহলে এটাকে আমরা নাম দিব কি, এটা হচ্ছে আমাদের আর। তাহলে এই জায়গাটা থেকে আর ইকুয়ালস টু হবে ডাব্লিউ cos থেটা। তাহলে এখান থেকে এটা কিন্তু অমিট হয়ে গেছে, মানে চলে গেছে, এখানে এই ফোর্স আর কোনো কাজ নাই, যেহেতু সমান সমান একটা জায়গার মধ্যে নিচে যেটা কাজ করতেছে সেম ফোর্স উপর দিকে কাজ করতেছে, তো এটার মধ্যে তো আর কোনো চেঞ্জ আসবে না, তাই না, দুইটা অমিট হয়ে যাবে, বিপরীতমুখী বল। এটা এদিকে নিয়ে আসো, তাহলে আর মাইনাস এটা সমান 0 হবে। তাহলে এই ফোর্সের কোনো কাজ নাই। কাদের কাজ আছে, আমাদের এখন এই মুহূর্তে কাজ আছে হচ্ছে এই ডাব্লিউ সাইন থেটা আর এই হচ্ছে এফ। দ্যাট মিনস একই লাইনে, ঠিক আছে, বা একই বিন্দুতে দুইটা ফোর্স কাজ করতেছে। তো আমি নিউটনিয়ান বলবিদ্যার যেই চ্যাপ্টার এখানে তোমাদেরকে কনসেপ্টটা দেখাইছিলাম, যদি একটা বিন্দুতে দুইটা ফোর্স কাজ করে তাহলে হবে সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ। একটু যদি না বুঝে থাকো তাহলে আমাদের সেই আগের ক্লাসটাতে একটু যাও, তাহলে দেখলেই বুঝতে পারবা কনসেপ্টটা। তাহলে এখান থেকে একটু খেয়াল করো তো কি কি ফোর্স আছে এখানে। এখানে আছে তোমার এফ, উপরের দিকে কাজ করতেছে, এদিকে টান দিচ্ছে হচ্ছে তোমার সাইন থিটা, ডাব্লিউ সাইন থিটা ইকুয়ালস টু এম এ। একটু খেয়াল করো এখানে কি বলছে আমাদের একটা কথা, সমদ্রুতি।
সমদ্রুতিতে বি এর মান 0, বি এর মানটা কি 0। গুল্লা যদি হয় তাহলে এম থাকলো এখানে, এ মানে হচ্ছে বি বাই টি, দ্যাট মিনস এম থাকলো বি এর মান 0 ডিভাইড বাই টি, দ্যাট মিনস এই পুরোটার মান গুল্লা। তাহলে এখানে হবে, দেখো তো পুরোটার মান গুল্লা হইলে এফ ইকুয়ালস টু হবে ডাব্লিউ সাইন থেটা, সাইন থেটা। পাইছি এটা কি এফ এর মান, বাট আমাদেরকে বলছে কাজ বাইর করতে, আমাদেরকে কি বলছে কাজ বাইর করতে, তাই না? তাহলে কাজ বাইর করতে বললে আমরা সিম্পলি এখান থেকে লিখতে পারি ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, এটুকু তো আমরা লিখতে পারি। এফটা আমরা পাইছি কি ডাব্লিউ সাইন থেটা, আর সাথে একটা কি আছে এস আছে। তাহলে ডাব্লিউ এখানে ছিল কত 100 নিউটন, ইন্টু সাইন থেটা, সাইন থেটা সাইন কত ছিল 30 ডিগ্রি, ইন্টু কি ছিল বলতো, ইন্টু ছিল হচ্ছে তোমার এস, এস এর মান কত ছিল ভাইয়া বলতো, এস এর মান ছিল 5 মিটার, 5 মিটার উঁচু। তাহলে আলটিমেটলি আমাদের আনসারটা কি হবে, সাইন 30 মানে হচ্ছে হাফ, হাফ দিয়ে 100 কে ভাগ করলে থাকবে 50, 5 50 হচ্ছে 250 জুল। তাহলে আনসার হচ্ছে আমাদের 250 জুল, বুঝছো কিনা? 250 জুল। খুব কঠিন মনে হচ্ছে? একদম ইজি ব্যাপার স্যাপার, একটু ঠান্ডা মাথায় ভাবো তাইলে হবে, খুব তাড়াতাড়ি করা যায়। বাট তোমাদেরকে আমি কনসেপ্ট সহ দেখাইলাম যাতে বেসিকটা বুঝতে পারো ডিপলি, পরবর্তীতে যে কোনো প্রবলেম আসলে যেতে পারো। একটা কোয়েশ্চেনের আনসার আমি দেখলাম এইটাই মানে পারবো আর অন্যটা দিলে পারবো না, এরকম করে হবে না। ডিপ কনসেপ্ট বুঝবা এবং ওইটা অ্যাপ্লাই করা শিখবা, যাতে প্রত্যেকটা প্রবলেমে তুমি অ্যাপ্লাই করতে পারো। কস থেটা নাকি সাইন থেটা হবে, এটা নিয়ে কি আর প্রবলেম হবে? নিশ্চয়ই হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 14-15-তে আসছিল। নেক্সট খেয়াল করো, এটা জেইউতে আসছিল 17-18-তে। একটা খুবই চমৎকার প্রবলেম, যে 20 কেজি মিটারকে জুল এ প্রকাশ করো। তার মানে এখানে দেওয়া আছে কি 20 কেজি পার মিটার, পার মিটার মানে কি, মানে হচ্ছে তোমার এখানে, এখানে আমার এস এর মানটা হচ্ছে 1 মিটার, একটা ক্লু দেওয়া আছে এখানে, আর এম এর মান দেওয়া আছে কত 20 কেজি। তাহলে দুইটাই আমার এসে এককে আছে। এখন বলতেছে এটাকে কিসে নিতে, জুলে নিতে। জুল মানে, জুল কিসের একক বলতো, এই জুলটা আসলে কিসের একক, কাজের একক। দ্যাট মিনস আমাদেরকে কি বের করতে বলতেছে, ডাব্লিউ বের করতে বলতেছে। তাহলে আমরা এখান থেকে একটাই জানি সূত্র, ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এইচ। তার মানে এখানে এইচ এর মানটাই হচ্ছে এস এর মান। তাহলে এইচ এর মান যদি এস এর মান হয়, তাহলে এম জি এইচ ইকুয়ালস টু হবে 20 ইন্টু 9.8 ইন্টু 1 মিটার পার, এই যে দেখো পার মিটার দেওয়া আছে। তাহলে এখানে কত হবে, 20 মানে কত 2 ইন্টু 10 ইন্টু 9.8, তাহলে 9.8 ইন্টু 10 মানে এই পয়েন্টটা চলে যাবে, তাহলে থাকবে 98 ইন্টু 2, দ্যাট মিনস হচ্ছে 196, 196। 8 দুগুণা 16, 9 দুগুণা 18 আর 19। বুঝছো? বুঝছো? এটা না তো, সরি, এটা বুঝো না এমন কোনো বান্দা আছো? এটা দেখা মাত্র মাথায় আসবে ভাইয়া জুলে প্রকাশ করব, তাহলে কি আমরা ইউজ করব এটা, ই ইকুয়ালস টু এমসি স্কয়ার। ওরে বাপরে বাপ, থিওরি অফ রিলেটিভিটিতে চলে যাচ্ছে পোলাপান। তাহলে এই 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 হচ্ছে আমাদের আইনস্টাইন, থিওরি অফ রিলেটিভিটিতে পোলাপান চলে যাচ্ছে। আরে ভাই, থিওরি অফ রিলেটিভিটিতে কখন যাবে, সিম্পল অবস্থায় কি চলে যাবে? এটা সিম্পল একটা ম্যাথ, এখানে তো রিলেটিভিটি আসবে না। নেক্সট, এটা আসছে কবে, এটা আসছে জেইউতে 15-16-তে। একটি লন রুলার টানা ও ঠেলার জন্য অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 20 নিউটন বল প্রয়োগ করা হলো। টানার সময় ওজন ঠেলার অপেক্ষায় কম হবে, কতটুকু কম হবে এটাই আমাদেরকে বের করতে বলছে। মানে টানা অপেক্ষা ঠেলার মধ্যে ডিফারেন্সটা কতটুকু এটা বের করতে বলছে। তাহলে আমি নিউটনিয়ান বলবিদ্যার মধ্যে তোমাদেরকে এই লন সংক্রান্ত টানা এবং ঠেলার সম্পূর্ণ কনসেপ্ট বুঝাই দিছি। সো আমি জাস্ট এখানে তোমার সূত্রটা অ্যাপ্লাই করবো, জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করবো। বুঝছো? তুমি আগের ক্লাসটা করো, যেহেতু আগের ক্লাসে কষ্ট করে বুঝাইছি, এখন আবার বুঝাবো না। তো মূলত যেটা হইতো সেটা হলো, যখন টানা হইতো, টানার ক্ষেত্রে সূত্র কি ছিল, টানতেছে তাই না, টানার ক্ষেত্রে সূত্র ছিল ডাব্লিউ মাইনাস এফ সাইন থেটা, ওজনটা থেকে এটা মাইনাস হইতো। যখন ঠেলা, ঠেলার ক্ষেত্রে সূত্র কি ছিল, ঠেলার ক্ষেত্রে আমাদের ডাব্লিউ এর সাথে এটা যোগ হইতো এফ সাইন থেটা। দ্যাটস ইট, এটা জাস্ট মুখস্থ করো। এখন আমাদেরকে বলছে তাদের মধ্যে যে পরিবর্তনটুকু মানে অপেক্ষা কত কম হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা হবে সিম্পল ডাব্লিউ প্লাস এফ সাইন থেটা মাইনাস ডাব্লিউ, ডাব্লিউ মানে একটা থেকে একটা মাইনাস যাবে তাই না, ডিফারেন্সটা বের করতে চাইলে মাইনাস সাইন থেটা এফ সাইন থেটা। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা পাবো, তাহলে ডাব্লিউ ডাব্লিউ কাটা থাকবে হচ্ছে 2 এফ সাইন থেটা, দ্যাট মিনস 2 ইন্টু এফ মানে কত 20 নিউটন
ইন্টু সাইন থিটার মান কত? হাফ। তাহলে হাফ দিয়ে এটা বাদ গেল, তাহলে আলটিমেটলি থাকতেছে কত? 20 নিউটন। ঠিক আছে, দেখো এটা 7 কলেজে আসছে ডিউতে 20-21-এ একটি দালানের ছাদের সাথে 5 মিটার লম্বা একটি মই অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। তারপর 30 কেজি ভরের একটি বালক 10 কেজি ভরের একটি বস্তু নিয়ে 30 সেকেন্ডে কি করছে? সরি, হ্যাঁ, ছাদে উঠে। তাহলে বালকটির কৃতকাজের পরিমাণ কত? সো এই ধরনের প্রবলেমে কনফিউশন অনেক বেশি তৈরি হয়, তাই না? যে ভাইয়া cos থিটা হবে নাকি sin থিটা হবে। তোমাদেরকে একটু আগেও আমি একটা প্রবলেম দেখাইছি, অলওয়েজ এখানে কি হবে? sin থিটাই হবে। তাহলে মাথায় রাখবা, যখন মই সংক্রান্ত কিছু একটা আসবে যে সামথিং কোণে নিচে মানে ভূমির সাথে কোণ করতেছে, উপরে না, কিন্তু উপরে হলে কিন্তু cos থিটা হবে। ভূমির সাথে কোণ করে উঠতেছে, সেই ক্ষেত্রে অলওয়েজ মাথায় রাখবা সূত্র হচ্ছে W ইকুয়ালস টু FS cos, cos হবে না, sin থিটা। আগেও দেখাইছি তোমাদেরকে, সো ওইটা একটু দেখে নিও। তাহলে F মানে হচ্ছে এখানে mg sin থিটা। তাহলে m এখানে কত? m হচ্ছে 30 প্লাস 10, তারপর হচ্ছে s কত? 5 ইন্টু sin থিটা, sin 30 ডিগ্রি। ওকে, তাহলে এখানে হবে কত? 40 ইন্টু 9.8 ইন্টু 5 ইন্টু sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে এখান থেকে যদি একটু কাটাকাটি করি আমি, তাহলে 2 দিয়ে 40-কে ভাগ করলে হবে কত? 20। তাহলে এখানে আমি যদি একটু কাহিনী করি তাহলে কি হবে দেখো তো, 2 ইন্টু এখানে 9.8 ইন্টু 10 কত হয়? 98 ইন্টু কত? 5, তাই না? তাহলে 5 দুগুণা 10, 10 ইন্টু 98 মানে হচ্ছে আলটিমেটলি 980। এইভাবে করে কিন্তু ক্যালকুলেশন করতে হয়। 980 আনসার, 980 জুল। বোঝা গেছে? দেখো এটা কতবার আসছে, খুলনা ইউনিভার্সিটি, সাস, তারপর জাস্ট, অনেকবার আসছে অনেকগুলো ইউনিভার্সিটিতে। সো এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের সময় আসতে পারে। মনোযোগ দিয়ে দেখো, 25 নিউটন বল কোনো স্প্রিং কে টেনে 10 সেন্টিমিটার বৃদ্ধি করে স্প্রিং কে 6 সেন্টিমিটার প্রসারিত করতে কত কাজ সম্পন্ন হয়? তাহলে আমাদেরকে একটা শর্ত দিছে, দিয়ে বলতেছে আমাদেরকে কাজটা বের করতে। তার মানে কি, স্প্রিং এর ক্ষেত্রে আমাকে প্রথম শর্ত থেকে কে এর মানটা বের করতে হবে। তাহলে আমরা জানি F ইকুয়ালস টু কে এক্স, তাই না? তাহলে এখান থেকে আমরা কে এর মানটা বের করতে পারি, কে ইকুয়ালস টু F ডিভাইডেড বাই এক্স। তাহলে F এর মান কত এখানে? 25 নিউটন। আচ্ছা, আমরা এটা মান পরে বসাই, এক্সটাকে আমরা x1 ধরলাম। ওকে, তাহলে এবার আমরা কাজের সূত্র থেকে জানি W ইকুয়ালস টু হাফ অফ কে এক্স স্কোয়ার, তাই না? তাহলে হাফ অফ, এই যে এখানে কে যেটা আছে এটা আমরা পাইছি কত? পাইছি হচ্ছে এফ বাই এক্স ইন্টু এখানে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার। একটু খেয়াল করো, হাফ ইন্টু এফ কত? 25 ডিভাইডেড বাই এক্স এর মান হচ্ছে 10 সেন্টিমিটার। দ্যাট মিনস এখানে x1 হবে, তাই না? 10 সেন্টিমিটার। এখান থেকে তো আমরা মূলত হচ্ছে আমরা এখান থেকে কেয়ার মানটা বের করব। তাহলে 0.1 ইন্টু এক্স স্কোয়ার মানে হচ্ছে 0.06, যেহেতু 6 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ভাইয়া এটার ক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেশনটা করব, হাতে হাতে কিভাবে ক্যালকুলেশনটা করবো একটু খেয়াল করো। এখানে আছে কত? এখানে হাফ ইন্টু, একটু খেয়াল করো, 25 আছে, তাই না? তাহলে 25 এখানে হচ্ছে তোমার 0.1, 0.1 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 0.1 মানে হচ্ছে অ্যাকচুয়ালি তোমার 1 ডিভাইডেড বাই 10। তাহলে উপরে 10 চলে গেলে এখানে হবে 250। ওকে, ইন্টু এখানে হচ্ছে তোমার কত? 36 ইন্টু 10⁻⁻4, 36 ইন্টু 10⁻⁻4। তাহলে এখান থেকে আমরা কি কি করতে পারি? 2 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি এটা হবে 18, তাই তো? তাহলে এখান থেকে যদি আমরা জিনিসটা একটু খেয়াল করি, তাহলে দেখো এখান থেকে একটা শূন্য বাদ গেলে এখানে থাকবে 10⁻³ তাই তো? তাহলে 25 ইন্টু 18 ডিভাইডেড বাই 10⁻³ মানে হচ্ছে অ্যাকচুয়ালি 0.45। এই যে দেখো 25 ইন্টু 18 গুণ করো কত হয়, গুণ করে দেখো কত হয়। ডিভাইডেড বাই হচ্ছে তোমার 10⁻³ মানে এটাকে তুমি আবার 1000 দিয়ে ভাগ করো, তাহলে হবে তোমার অ্যাকচুয়ালি 4500। ওইদিকে হচ্ছে তোমার 1000 দিয়ে ভাগ করলে 0.45। তাহলে আনসার হচ্ছে 0.45 জুল। বোঝা গেছে? একটু সিম্পল ব্যাপার, ভেরি সিম্পল। তোমরা নিজেরাও এটা কিন্তু হাতে হাতে করতে পারবা। নেক্সট কি বলছে দেখো, 25 কেজি ভর বিশিষ্ট একটি বালক 1.5 মিনিট 2.5 কেজি ভর বিশিষ্ট একটি বোঝা নিয়ে 18 মিটার উঁচু বাড়ির ছাদে উঠলো। বালকটি কি হারে কাজ করলো? তাহলে আমাদেরকে এখন বলতেছে কি হারে কাজ করলো। তার মানে কি হারে মানে হচ্ছে আমাদেরকে কি বলছে, পাওয়ারটা বের করতে। মানে আমরা জানি কি পি ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই টি, এটাই তো আমাদের পাওয়ারের কাজ, তাই না? তাহলে এখান থেকে আমরা একটু খেয়াল করো তো, ডাব্লিউ মানে জানি কি এম জি এইচ ডিভাইডেড বাই টি। তাহলে এম ড্যাশ মানে হচ্ছে এখানে দেখো কি বলছে আমাদেরকে, বলছে তোমার
20 কেজি এবং 2.5, দ্যাট মিনস 20 প্লাস 2.5 ইন্টু 9.8 ইন্টু আমাদেরকে এইচ এর মান কত দিছে, 18 মিটার উঁচু, 18 মিটার উঁচু। তাহলে বলছে কত, আমাদেরকে আর কিছু দিছে 1.5 মিনিট, মানে হচ্ছে 1.5 ইন্টু কত, 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। তাহলে এটা তুমি যদি একটু সলভ করো, এটা যদিও তোমার একটু হাতে হাতে ক্যালকুলেশন করাটা একটু কঠিন ব্যাপার। সো পরীক্ষা তোমাকে নিশ্চয়ই টিচাররা, এটা আসছে 12-13-তে, ঠিক আছে, পরীক্ষায় নিশ্চয়ই তোমাকে এই ধরনের প্রবলেম দিলে ওই মানগুলো দেওয়া হবে যেগুলো তুমি হাতে ক্যালকুলেশন করে ফেলতে পারবা। এটা আনসার হবে 44.1। নেক্সট দেখো, এটা সাস্টে আসছে একটা প্রবলেম 18-19-এ, যখন ইঞ্জিনিয়ারিং টাইপের কোশ্চেন হইতো, তোমাদের সময় এখন ইঞ্জিনিয়ারিং হবে। বলছে একটি কণার উপর প্রযুক্ত বল এফ অফ এক্স ইকুয়ালস টু 6x² প্লাস 2 নিউটন, কণাটি x0 মিটার অবস্থান থেকে x=2 মিটার অবস্থানে সরে গেলে প্রযুক্ত বল কর্তৃক কৃত কাজ কত। এটা আমি দুই ভাবে সলভ করে দিব তোমাদেরকে। প্রথমত দিব হচ্ছে নর্মাল ওয়েতে, ক্যালকুলেটর ছাড়া, তারপর দিব তোমাদেরকে ক্যালকুলেটর দিয়ে কিভাবে বের করতে হয়। প্রথমত হচ্ছে একটু খেয়াল করো, আমাদেরকে বলছে x থেকে 0 থেকে 2 মিটার, তার মানে আমাদেরকে কি ক্ষুদ্র একটা মান দেওয়া আছে এবং একটা এরিয়া দেওয়া আছে। তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে যেহেতু বলছে কৃত কাজ বের করতে, তার মানে পুরাটার মোট কাজটুকুই হবে তার পুরাটুকুর কাজ। তার মানে এই হচ্ছে একটা বিন্দু, এই হচ্ছে আরেকটা বিন্দু, এটার শুরু হচ্ছে x=0, শেষ হচ্ছে x=2 মিটার। তাহলে মাঝখানে যে কাজটুকু হচ্ছে ওইটা আমাদের কি পুরাটা সামেশন যেটা হবে ওইটাই হবে তাদের মোট কাজ। তাহলে আমরা অবশ্যই এটা জানি। এটার ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে ইন্টিগ্রেশন অফ, এখানে কোথা থেকে শুরু হয়েছে, x=0 থেকে x=কততে 2। তাহলে আমরা অবশ্যই এটা জানি কাজের ক্ষেত্রে যে w কি হবে এফ এস বা এফ এক্স, তাই না? তাহলে ক্ষুদ্র অংশের ক্ষেত্রে dw f dx। তাহলে আমরা যদি ইন্টিগ্রেশন করি উভয় দিকে, তাহলে আলটিমেটলি এটা হবে w ইন্টিগ্রেশন অফ এফ dx। বোঝা গেছে? তাহলে আমরা যদি এটা করি তাহলে হবে এফ dx, এটা হচ্ছে আমাদের w। ওকে, তাহলে এখান থেকে আমরা এফ মানে কি ছিল, এফ ছিল হচ্ছে তোমার 6x² প্লাস 2 প্লাস 2, এটা হচ্ছে তোমার 0 থেকে কত 2 পর্যন্ত dx। তাহলে এখান থেকে যদি আমরা একটু বের করার চেষ্টা করি, দেখো 6x², তাই না? তাহলে 6 ইন্টু x³ ডিভাইডেড বাই কিউব প্লাস 2x। তাহলে এখানে যে আমরা লিমিটটা বসাই 0 থেকে 2, তাহলে একটু খেয়াল করো, এখান থেকে হবে মূলত এই যে যদি ভাগ করি তাহলে এটা হবে 3 দুগুণা 6, তাহলে 2x³ মানে হচ্ছে 2 ইন্টু 8 প্লাস 2 ইন্টু 2, দ্যাট মিনস 8 দুগুণা 16 প্লাস হচ্ছে 4, দ্যাট মিনস হচ্ছে 20। আর 0 মানে দুইটাই 0 হয়ে যাবে, তার মানে এখানে আনসার হচ্ছে কত, 20 জুল। আনসার হচ্ছে 20 জুল। তাহলে ভাই এটা কিভাবে ক্যালকুলেটর দিয়ে বের করা যায়, তাহলে আমি তোমাদেরকে একটু ক্যালকুলেটর দিয়ে বের করে দিচ্ছি, একটু খেয়াল করো। 991 ক্যালকুলেটর, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের, প্রথমত হচ্ছে এটা ডিগ্রিতে আছে নাকি রেডিয়ানে আছে দেখে নিবা, অবশ্যই ডিগ্রিতে থাকবে। তাহলে মোড, সরি শিফট, তারপর হচ্ছে কোথায় এটা, আচ্ছা শিফট লাগবে না, নর্মালি ইউজ করো। তাহলে আমাদের এখানে 6 আলফা x² প্লাস 2, লিমিট কি কি আছে 0 থেকে 2 পর্যন্ত, সিম্পলি আনসার চলে আসবে 20। এই যে দেখো 20, দেখছো, সিম্পল। তাহলে তোমরা ক্যালকুলেটর দিয়ে এটা ইউজ করতে পারো, যেহেতু তোমাদের সাসটা এখন ক্যালকুলেটর ইউজ করতে দেয়, তো তোমরা এটা ক্যালকুলেটর ইউজ করেই বের করে দিয়ে আসবা। বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু সাস প্লাস ভার্সিটি কোর্স অলরেডি লঞ্চিং হয়ে গেছে আমাদের, যেমনটা কথা ছিল 14 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হওয়ার। সো তোমরা যারা এখনো ভর্তি হও নাই, যখনই ক্লাসটা দেখো অবশ্যই ভর্তি হয়ে যায়। তোমরা অবশ্যই ক্লাস যেগুলো হবে এগুলো রেকর্ড পাওয়া যাবে, যখনই ভর্তি হবা তখনই কিন্তু রেকর্ড পাবা। আর মাত্র 1000 টাকা আমাদের কোর্সের দাম, বাজারের সব থেকে কম মূল্যে। এবং সাস্টের মানে কি, সাস্টের আলাদা ওরিয়েন্টেড ক্লাস দিব যেখানে শুধু ইঞ্জিনিয়ারিং টাইপের কোশ্চেন থাকবে। ভার্সিটির ক্লাস আমরা আবার ভার্সিটির মতো করে দিব, যেখানে শুধু শর্টকাট ইউজ করে তোমাকে ফর্মুলাগুলো ইউজ করে কিভাবে ক্যালকুলেটর ছাড়া হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে বের করতে হয় ওগুলো শেখানো হবে। ওকে, তো দেখো এই প্রবলেমটা আমাদের সাস্টে 12-13-তে আসছিল। কে স্প্রিং রূপকের একটি স্প্রিং কে টেনে লম্বা করা হলো, দ্বিতীয় একটি স্প্রিং কে এর অর্ধেক পরিমাণ লম্বা করতে দ্বিগুণ কাজ করতে হয়, দ্বিতীয় স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কত। দ্যাট মিনস আমাদেরকে বের করতে বলছে স্প্রিং ধ্রুবক কত, তার মানে কি দুইটা আলাদা উপাদানের দুইটা স্প্রিং নিয়ে তারা কাজ করছে, দেড়শাই তাদের কে বা স্প্রিং ধ্রুবকের মান কিন্তু আলাদা হয়েছে দুইটা, তাই না? কারণ আমরা আগের স্লাইড গুলাতে দেখছি অ্যাকচুয়ালি যে স্প্রিং ধ্রুবকের মান তার উপাদানের উপর নির্ভর করতেছে, মেটেরিয়ালের উপাদানের উপরে। দেড়শাই এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে দুইটা আলাদা মেটেরিয়াল।
সো আমাদের গিভেন কি কি দেওয়া আছে একটু খেয়াল করো। এখানে বলছে যে কাজটা তোমার দ্বিতীয়টার ক্ষেত্রে দ্বিগুণ হয়, কিন্তু স্প্রিংটা হচ্ছে দ্বিতীয়টার ক্ষেত্রে অর্ধেক হয়ে যায়। অর্ধেক করতে গেলে আমার কি পরিমাণ কাজ করতে হচ্ছে? দ্বিগুণ কাজ করতে হচ্ছে। সো আমাদের কে টুটার মানটা কি হবে, এটাই আমাদেরকে বলছে বের করার জন্য, বা কে এর মধ্যে সম্পর্কটা কি। তো আমরা সিম্পলি এটা ধরে নিচ্ছি, একটু খেয়াল করো। মনে করো যে আমরা প্রথমটার ক্ষেত্রে আহ x1 ধরে নিচ্ছি এবং কাজটা হচ্ছে w1, এবং আমাদের হচ্ছে ধ্রুবকটা হচ্ছে ধরে নিলাম জাস্ট k1 অথবা শুধুমাত্র k ধরে নাম প্রথমটার ক্ষেত্রে। সো দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের হবে x2। x2টা আমাদের বলছে অর্ধেক হচ্ছে কার? প্রথমটার। দেয়ারফর আমাদের কাজ যেটা আছে, কাজ w2 ইকুয়ালস টু হবে প্রথমটার দ্বিগুণ, দ্যাট মিন্স 2 ইন্টু w1। সো সেই ক্ষেত্রে আমরা সবাই এই সূত্রটা জানি। কাজের ক্ষেত্রে সূত্র ছিল w ইকুয়ালস টু হাফ অফ k ইন্টু এক্স স্কোয়ার। ওকে, তো এখন যেহেতু আমাদের কাছে দুইটা রাশি আছে, আমরা জাস্ট কি করব? তুলনা করে দিব। তাহলে ভাগ করে দিব w2 ডিভাইডেড বাই w1, দ্যাট মিন্স w2 ছিল 2 ইন্টু w1 ডিভাইডেড বাই w1 ইকুয়ালস টু হাফ অফ কে। প্রথমটার জন্য কে থাকলো, আর দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের এটা ধরে নিচ্ছি k1। ওকে, তাহলে প্রথমটার জন্য কে থাকলো, দ্বিতীয়টার জন্য স্কোয়ার মানে হচ্ছে এটুকুর উপরে স্কোয়ার, দ্যাট মিন্স 1/4 ইন্টু x1 হোল স্কোয়ার। তারপর হচ্ছে নিচে হবে হাফ অফ কি, k1টা ধরে নিচ্ছি। আচ্ছা, আমরা একটা ভুল লিখে ফেলছি, ওয়েট ওয়েট। এখানে হবে মূলত k1 আর এটা হবে মূলত জাস্ট কে। ওকে, ইন্টু এখানে কি হবে x1 স্কোয়ার। x1 স্কোয়ার এখন আমরা কাটাকাটি করে দিব। কাটাকাটি করে দিলে এখানে হাফ k1, k1 তো যাবে না, হাফ হাফ কাটা যাবে। তারপর x1 কাটা যাবে। তাহলে এখান থেকে আমাদের আর কি কি বলতে পারে একটু খেয়াল করো তো। এখানে আছে তোমার এই যে এটা এটা কাটা গেল, দ্যাট মিন্স এখানে থাকলো 2 ইকুয়ালস টু, উপরে ছিল k1 ইন্টু 1/4, নিচে হচ্ছে আমাদের কি, নিচে আমাদের কিছু আছে, জাস্ট আমাদের নিচে হচ্ছে কে। ওকে, তাহলে আমরা যদি একটু এইভাবে সলভ করে নিই তাহলে কি হবে? তাহলে 1/4 k1 ইকুয়ালস টু হবে 2k। ওকে, দেয়ারফর k1 ইকুয়ালস টু হবে 8 ইন্টু কে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে অ্যাকচুয়ালি কি হবে, 8 গুণ হয়ে যাবে। কি হবে? তার দ্বিতীয়টা হচ্ছে প্রথমটার 8 গুণ হয়ে যাবে। তার আনসার হচ্ছে 8 ইন্টু কে। বোঝা গেছে? সিম্পল থিং, আহামরি কঠিন কিছু না। নেক্সট, এটা আসছে বুয়েটে 12-13 সেশনে। কি বলছে একটা কোয়েশ্চেন, একটি কণার উপর আমাদের এফ একটা ভেক্টর দেওয়া আছে, নিউটন বল প্রয়োগ করার ফলে কণাটি ডি, ঠিক আছে, মানে একটা অবস্থান ভেক্টর দেওয়া আছে এখানে, মানে ডি দূরত্ব ভেক্টর আকারে দিছে, এত মিটার সরণ হয়। ডিওয়াই এর মান কত হলে সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হবে? তো কাজের পরিমাণ কখন শূন্য হয়? তো আমরা তো বাচ্চাকাল থেকেই জানি মূলত ডাব্লিউ ইকুয়ালস টু হবে এফ ডট এস ভেক্টর, তাই না? ডট গুণন মানে স্কেলার রাশির গুণফল। তাহলে এটা হবে এফ এস কস থেটা, কস থেটা। তাহলে এখন আমাদেরকে বলতেছে কখন আসলে তার এই কাজটা কি হবে, শূন্য হবে, কাজটা শূন্য হবে। তাহলে কখন শূন্য হবে? যখন অ্যাকচুয়ালি আমাদের, খেয়াল করো, এই কস থিটার মানটা জিরো হবে। কস থিটার মানটা জিরো হবে, কারণ কি? কারণ হচ্ছে আমাদের এফ এবং এস এটাকে তো আমরা শূন্য বানাইতে পারবো না, কারণ এফ এবং এস অলরেডি গিভেন, এটাকে শূন্য করা যাবে না। তো আমরা কস থিটাকে আমরা শূন্য ধরতে পারি ভেরিয়েবল হিসাবে, থিটার মানে ভেরিয়েবল হিসাবে। তাহলে এখান থেকে অবশ্যই থিটার মানটা আসবে কত? পাই/2। তাহলে এই সেন্স থেকে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি যখন আমাদের এফ ডট এস এটার মান শূন্য হবে, ঠিক তখনই আমরা কাজটাকে শূন্য ধরতে পারি, কারণ কস থিটার মান যখন পাই/2 বসাবো, তাহলে আমাদের মূলত এই পুরো অংশটুকুর মান কি চলে আসবে? জিরো চলে আসবে। তাহলে এটা জিরো যেই কথা, এফ ডট এস ইকুয়ালস টু শূন্য সেম কথা। বোঝা গেছে? তো যখনই তোমাদেরকে দুটো ভেক্টর দিয়ে বলবে যে এটা কখন আসলে লম্ব হয় অথবা কখন অ্যাকচুয়ালি, এই যে পাই/2 মানে লম্ব, তাই না? দুটো ভেক্টর কখন লম্ব হয় অথবা কখন আসলে তাদের মধ্যে কাজটা শূন্য হবে, সো উভয় ক্ষেত্রে আমরা কি করব? ডট গুণনের মান শূন্য ধরবো। তাহলে এখানে সেম কাজটা যদি আমরা করি, তাহলে মূলত আমরা এখান থেকে বলতে পারি যে এফ ডট ডি ইকুয়ালস টু শূন্য যখন হবে, ঠিক তখনই তাদের কাজের মানটা শূন্য হবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমাদের এফ এর মান দেওয়া আছে কত? পাই/মাইনাস 6j, তারপর হচ্ছে 3k। তাহলে এটার সাথে ডট করে দিব কাকে? এটার সাথে ডট করে দিব অ্যাকচুয়ালি 3i, তারপর হচ্ছে মাইনাস ডিওয়াই জে, তারপর হচ্ছে +5k। তাহলে এটাকে আমরা শূন্য ধরে নিব। ওকে, আমাদের শর্ত মতে। তাহলে এখান থেকে একটু খেয়াল করো তো, ডট গুণনের ক্ষেত্রে আমরা কি জানি? 3×5 = 15, 3×5 = 15। তারপর হচ্ছে মাইনাস ডি ওয়াই, মানে 6dy, -6dy, তাই তো? 6 ছিল, হ্যাঁ। তারপর হচ্ছে আবার 3×5 = 15,
তাহলে 15 ইকুয়ালস টু এটা 0 হবে। তাহলে এখান থেকে আমরা একটু দেখো তো 15 দুগুণে 30, দ্যাট মিনস 6 dy ইকুয়ালস টু হবে 30, দ্যাট মিনস dy ইকুয়ালস টু হবে কত, 5 6 30। তাহলে আনসার হচ্ছে আমাদের dy এর মানটা 5, dy এর মানটা কি হবে, 5 হবে। ভেরি সিম্পল, আশা করি বুঝাইতে পারছি। নেক্সট দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, ম্যাক্সিমাম টাইম এই ধরনের প্রবলেম চলে আসে, আগেও সেম টাইপের প্রবলেম দেখাইছি। সো এটা একটু নিজেরা সলভ করো, আমিও সলভ করে দিচ্ছি। 60 কেজি ভরের এক ব্যক্তি 6 মিটার লম্বা একটি সিঁড়ি বেয়ে নিচে নামলো। ভূমির সাথে সিঁড়ি 30 ডিগ্রি কোণ অবস্থিত হলে লোকটি নিচে নামতে নিম্নলিখিত কত জুল কাজ করতে হয়েছিল। তো এই টাইপটা কিন্তু কমন টাইপ, তাই না? সো আমি এই টাইপের ক্ষেত্রে বলছিলাম, যখনই একটু লিখে নাও, যখনই ভূমির সাথে কোণ হবে, যখনই ভূমির সাথে কোণ হবে, ভূমির সাথে কোণ, তখন আমরা ইউজ করব সাইন থেটা। একদম মুখস্থ করো, তাইলে আর পরীক্ষা হলে এত বেশি মাথা ঘামাইতে হবে না। তখন ইউজ করব সাইন থেটা, সাইন থেটা, তাই না? আমাদেরকে কাজ বের করতে বলছে, তো কাজের ক্ষেত্রে আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস টু কি, এফ এস কস থেটা। সো যেহেতু আমি কি বলছি, যেহেতু ভূমির সাথে কোণ, সো এটা হবে সাইন থেটা। খেলা শেষ। তাহলে এখান থেকে আমরা কাজটা বের করব কিভাবে, এফ এর মানটা কি দেওয়া আছে, দেওয়া নাই, দ্যাট মিনস হচ্ছে এম জি এস সাইন থেটা, দেয়ারফর এম এর মান হচ্ছে 60 কেজি, তারপর হচ্ছে এটা হচ্ছে 9.8 ইন্টু সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে কত, হাফ। তাহলে হাফ দিয়ে যদি 60 কে ভাগ করি, এখানে হবে কত, 30, তাই না? একটা এস আছে সাথে, তাই না? এস এর মানটা কত দেওয়া আছে এখানে, 6 মিটার। ওকে, তাহলে এখানে হবে কত, 3 6 18, ঠিক আছে, 3 6 18 আর একটা শূন্য, 180 ইন্টু 9.8। দেয়ার ফর একটু খেয়াল করো, একটা শূন্য যদি আমি 9.8 মানে একটা 10 হবে, এখানে কত হবে দেখো, 18 ইন্টু 10 ইন্টু কত, 9.8, দ্যাট মিনস এই যে 10 ইন্টু 9.8 মানে কত, 900, সরি 98 ইন্টু 18। তাহলে 98 ইন্টু 18 এর মান কত দেখো, 1764, 1764, 18টা 64, 1764। তো দেখো তো এটা আনসার দেওয়া আছে কিনা। বেসিক্যালি আনসারটা দেওয়া নাই, তার মানে এটা হচ্ছে ব্ল্যাঙ্ক আনসার, ঠিক আছে, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক। ওকে, এটা ব্ল্যাঙ্কই ছিল, কোয়েশ্চেন ব্যাংক দেখলে তোমরা বুঝতে পারবা। সো যখনই ভূমির সাথে কোণের কথা বলবে, তখনই হবে সাইন থেটা। আর যখন তোমাকে বলবে এই যে এটার সাথে কোণ, যখন তোমাকে বলবে এইটার সাথে কোণ, তখন ইস হবে হচ্ছে কস থেটা, কস থেটা, শেষ। এখানে আর কোনো টেনশনের কিচ্ছু নাই, মুখস্থ করে ফেলো, তাইলে পরীক্ষার হলে আর ঝামেলা হবে না। নেক্সট খেয়াল করো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, আমি তো তোমাদেরকে বলছিলাম সকল ইম্পর্টেন্ট কনসেপ্ট আমি দেখাই দিব সাথে। তো খেয়াল করো, এটা একটা কি, সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে একটা সরল দোলকের একটা কি দেওয়া আছে, পজিশন দেওয়া আছে। সো তিনটা পজিশনে আমাদের এই যে এ পজিশন, বি পজিশন, সি পজিশন, তাই না? পেন্ডুলামের কথাও চিন্তা করতে পারো। সো এই তিনটা পজিশনে আমাদের অ্যাকচুয়ালি মূলত তার গতিশক্তি, বিভব শক্তি এবং ভেলোসিটিটা একটু আইডেন্টিফাই করতে হবে, তাহলে কিন্তু আমাদের প্রবলেম সলভ করাটা ইজি হয়ে যাবে। সো কিভাবে করব, একটু খেয়াল করো, আমাদের এ পয়েন্টের কথা যদি আমরা চিন্তা করি, খেয়াল করো এ পয়েন্টে অ্যাকচুয়ালি, খেয়াল করো যখন শুরু শুরু করছে সে, তখন তার বেগটা হচ্ছে ম্যাক্সিমাম, তখন তার বেগটা হচ্ছে কি, ম্যাক্সিমাম। আর যখন যখন এই পয়েন্টে সি পয়েন্টে চলে গেছে, তাহলে সি পয়েন্টে হচ্ছে তার মূলত ভিটা জিরো, ভিটা জিরো। কারণ কি, খেয়াল করো, যখন আমার এই পয়েন্টে আসছে, তার মানে কি এখানে যে থেমে গেছে না, তাহলে শেষ বেগটা কি হবে, জিরো হবে। তাহলে শেষ বেগ যেখানে জিরো, শেষ বেগ যেখানে জিরো, সেখানে তার কি হবে, সেখানে তার স্থিতিশক্তি অথবা তার মানে বিভব শক্তি যেটা বলে ইপি, ইপি এটা হচ্ছে কি ম্যাক্সিমাম। তাহলে যেখানে আমাদের মূলত ভেলোসিটি জিরো, যেখানে আমাদের ভেলোসিটির মান জিরো, সেখানে আমার কি, সেখানে আমার বিভব শক্তি বা স্থিতিশক্তিটা হচ্ছে ম্যাক্সিমাম। দেয়ারফর, দেয়ারফর যেখানে আমাদের ভেলোসিটির মানটা হচ্ছে ম্যাক্সিমাম, সেখানে আমাদের ভেলোসিটির মানটা যেখানে ম্যাক্সিমাম, সেখানে আমাদের ইপি এর মানটা কি হবে, জিরো হবে। ভাইয়া বুঝি না, একটু আমাদেরকে অন্যভাবে বোঝান। তো আমরা কি জানি, ভি ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না? তো ভাইয়া আমাদেরকে দেখান সি পয়েন্টে যে তার বেগটা জিরো হয়, ওটা আমাদেরকে চিত্র থেকে দেখান। তাহলে সি পয়েন্টের দিকে একটু খেয়াল করো, সি পয়েন্টের ক্ষেত্রে তার এক্স এর মানটা কি হবে, এক্স এর মানটা হবে এ, কারণ এটাই তো হচ্ছে তার সর্বোচ্চ যেই সরণটুকু, তাই না? তাহলে সি পয়েন্টে তার এক্স এর মানটা হয়ে যাবে এ। তাহলে আমরা যদি এক্স এর মানটা এখানে বসাই, তাহলে একটু খেয়াল করো, ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স এর মান তো সর্বোচ্চ এ, তাই না? তাহলে আলটিমেটলি মানটা জিরো চলে আসে। তার মানে সি পয়েন্টে আমাদের,
সি পয়েন্টে আমাদের ভি এর মানটা কি হচ্ছে, 0 হচ্ছে। তাহলে আমরা দেখেই বলতে পারতেছি যে সি পয়েন্টে আমাদের ভেলোসিটির মান 0, দ্যাট মিন্স আমাদের বিভব শক্তিটা কি সর্বোচ্চ। আর এই পয়েন্টে যদি আমরা চিন্তা করি, এই পয়েন্টে তার এক্স এর মানটা কি শুরু হয়েছে, একটু খেয়াল করো তো। এ পয়েন্টের ক্ষেত্রে তার এক্স এর মানটা কি, এক্স এর মানটা তো শুরুই হয় নাই, তার মানে এক্স এর মানটা 0। তো এক্স এর মানটা 0 হইলে তখন তার ব্যাকটা হবে ম্যাক্সিমাম, তার ব্যাকটা হবে কি ম্যাক্সিমাম, দ্যাট মিন্স রুট ওভার, দ্যাট মিন্স দেখো ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, দ্যাট মিন্স ওমেগা এ স্কোয়ার আর রুটে কাটা, তাহলে ওমেগা এ। তাহলে আমরা অবশ্যই এই সূত্র সম্পর্কে সবাই জানি যে ম্যাক্সিমাম ব্যাকটা হচ্ছে ভি ইকুয়ালস টু ওমেগা এ। সো এটা আমরা সবাই স্বীকার করবো যে ভাই এটা আমরা পড়ে আসছি এতদিন। সো আই থিঙ্ক তোমাদেরকে থিওরিটিক্যালি প্লাস ওই তাদের ইকুয়েশন দিয়ে বুঝাইতে পারছি, ওকে। আর এখানে কিছু জিনিস তারা ভুল রেখে দিছে, এখানে ভি হবে ই কে না, ভি হবে, ওকে। আর অ্যাকচুয়ালি তাদের যে কোনো পয়েন্টে মোট যেই শক্তিটা সেটা সবসময় সেমই থাকবে, দ্যাট ইজ কল হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, তাই না? এটা কিভাবে আসছে এটাও আমরা জানি, যে আমরা জানি যে কি হাফ অফ এম বি স্কোয়ার হচ্ছে তার গতিশক্তি। তো আমরা একটু আগে পাইছি যে বি ইকুয়ালস টু ওমেগা এ, তাই না? তাহলে সি পয়েন্টের ক্ষেত্রে আমরা সরি একটু খেয়াল করো, আমরা এ পয়েন্টের ক্ষেত্রে যদি বাইর করি, তাহলে এ পয়েন্টের ক্ষেত্রে এম ইন্টু ভি পাইছি কি ওমেগা এ, তাই না? তাহলে এটার উপরে স্কোয়ার, তাহলে হাফ অফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। বুঝা গেছে? সেম ভাবে বাকি সব পয়েন্টে এই মানটাই আসবে, এই মানটাই আসবে, ওকে। নেক্সট, তো দেখো এই প্রবলেমটা আসছে তোমার সাস্টে 15-16তে। পাশের লেখচিত্রে একটি স্প্রিং এর প্রযুক্ত বলের সাথে দৈর্ঘ্য বৃদ্ধির পরিবর্তন দেখানো হয়েছে। স্প্রিংটির দৈর্ঘ্য বৃদ্ধি 2 সেন্টিমিটার হলে স্প্রিং এর সঞ্চিত শক্তির পরিমাণ কত? তাহলে আমাদেরকে এখানে কি কি দেওয়া আছে দেখো তো। আমাদেরকে দেওয়া আছে স্প্রিংটার দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে 2 সেন্টিমিটার। তাহলে স্প্রিংটার দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে 2 সেন্টিমিটার, আমাদেরকে বলছে শক্তির পরিমাণ, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু হবে হাফ অফ কে এক্স স্কোয়ার, তাই না? ওকে, তো একটু খেয়াল করো, এখান থেকে আমরা হাফ পাইছি, আমরা কে এর মানটা জানি না, কিন্তু এক্স এর মান আমরা জানি, এক্স এর মান কত 0.02 স্কোয়ার, তাই না? এটাই তো তার এক্স এর মান, সেন্টিমিটারকে আমরা মিটারে নিছি। এখন কে এর মানটা আমরা কোথা থেকে বের করব? এই যে আমাদের যে ডাটাটা দেওয়া আছে, একটু খেয়াল করো তো। এইদিকে হচ্ছে আমাদের কিসের মান, আমাদেরকে এটা কিসের গ্রাফটা দিছে একটু বলো তো। আমাদেরকে দিছে মূলত কিসের গ্রাফ, আমাদেরকে দেখানো হয়েছে পাশে লেখা হচ্ছে স্প্রিং এর প্রযুক্ত বলের সাথে দৈর্ঘ্যের পরিবর্তন। তাহলে প্রযুক্ত বল মানে হচ্ছে এদিকে তার এফ, এদিকে হচ্ছে তার কি এক্স এর মানটা, তাই না? তাহলে একটু খেয়াল করো তো, আমরা এফ এর মান যখন এখানে কত 6, তখন এক্স এর মানটা কত, এই যে এই পয়েন্টে এখানে হচ্ছে 6 আর এখানে হচ্ছে কত এক্স এর মানটা 4, তাহলে এখানে হচ্ছে এক্স এর মানটা 4। সো আমরা তো জানি এফ ইকুয়ালস টু কে এক্স, তাই না? দেয়ারফর কে ইকুয়ালস টু হবে এফ ডিভাইডেড বাই এক্স। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এফ ডিভাইডেড বাই এক্স, তাই না? তাহলে হাফ অফ, একটু খেয়াল করো, এফ এর মানটা কত ছিল এখানে 6, ইন্টু উপরে কত 0.02 হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে তোমার কত, এই এক্সটা হচ্ছে মূলত 4, দ্যাট মিনস হচ্ছে 0.04। তাহলে এই ক্যালকুলেশনটা আমরা একটু সবাই করি তো। দেখো এটা থেকে এটা যদি কাটি, তাহলে এখানে হচ্ছে 3 দুগুণা 6, আর এখানে তোমার একটু খেয়াল করো 0.02 যেই কথা, 2 ইন্টু 10⁻⁻2 একই কথা, তাহলে এটার উপরে স্কোয়ার, তারপর নিচে হচ্ছে 4 ইন্টু 10⁻⁻2, ওকে। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, খেয়াল করো এখানে হবে কত 4 ইন্টু 10⁻⁻4 ডিভাইডেড বাই 4 ইন্টু 10⁻⁻2, সাথে একটা 3 ছিল, তাই না? তাহলে এই 4 কাটা, আর 10⁻⁻2 উপরে উঠে গেলে হয়ে যাবে +2, তাই না? আলটিমেটলি এখানে থাকতেছে 3 ইন্টু 10⁻⁻2, দ্যাট মিনস 3 সেন্টিমিটার অথবা 0.03 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। সো 0.03 সেন্টিমিটার, বুঝছি আমরা, সিম্পল থিঙ্কিং কিন্তু। নেক্সট, দেখো এই প্রবলেমটা একটা ম্যাজিক শর্টকাট দিয়ে করা যায়। তোমরা ইন্টারমিডিয়েটে এই প্রবলেমটা অনেক বড়ভাবে করে আসছো, বাট এখন একটা 5 সেকেন্ডের শর্টকাট দিয়ে তুমি সম্পূর্ণ অঙ্ক করে ফেলতে পারবা। কোশ্চেনটা পড়ো। 30 মিটার উচ্চতা থেকে একটি বলকে বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় বলটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? খেয়াল করো, আমাদেরকে বলছে যে কোন উচ্চতায় তার গতিশক্তি বিভব শক্তির কি হবে, আমি ধরে নিচ্ছি n গুণ হবে, ওকে। সো এখানে কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে যে একটা বস্তু উপর থেকে পড়তেছে, তাই তো? তাহলে এই উপর থেকে যে পড়তেছে, এখন আমাদেরকে বলতেছে যে তার ভূমি থেকে কত উচ্চতায়, কত উচ্চতায় তার বিভব শক্তি সরি গতিশক্তি বিভব শক্তির কয় গুণ হবে, n গুণ হবে আমি ধরে নিচ্ছি। তাহলে এই প্রবলেমটার ক্ষেত্রে শর্টকাটটা একটু সবাই লিখে রাখো, সবাই লিখে রাখো শর্টকাট, সেটা হচ্ছে যে x ইকুয়ালস টু
h ডিভাইডেড বাই n প্লাস 1। তাহলে এখানে এক্সটা কি, ভূমি থেকে h উচ্চতায় ঘটনাটা ঘটতেছে। কোন ঘটনা ঘটতেছে? গতিশক্তি বিভব শক্তির n গুণ হচ্ছে। আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে? কোশ্চেনে দেওয়া আছে অ্যাকচুয়ালি কত গুণ হয়েছে? মূলত দ্বিগুণ হয়েছে। তার মানে এখানে n এর মানটা কি? এখানে n এর মানটা হচ্ছে 2। তাহলে n এর মানটা 2 প্লাস 1। h এর মান কত দেওয়া আছে দেখো তো? h এর মানটা দেওয়া আছে 30 মিটার। 30 মিটার, তাহলে এখানে হবে 30। দ্যাট মিন্স 30 ডিভাইডেড বাই 3 মানে হচ্ছে কত? 10 মিটার। 10 মিটার। এটা কেন এই শর্টকাটটা এইভাবে ইউজ করা হয় সেটা আমি অনেক ভিডিওতে দেখাইছি, অন্য ক্লাসেও দেখাইছি। সো আমাদের অন্যান্য ক্লাসগুলো করলে তুমি ডেফিনেটলি এটার বেসিকটা বুঝবা, কিভাবে আসে ওইটাও বুঝতে পারবা। সো আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখে নাও, এখানে শর্টকাটটা একটু মুখস্থ করে রাখো। এবং কন্ডিশনটা শুধুমাত্র এইটার ক্ষেত্রে হবে, আবার উল্টা বসায় দিও না। বিভব শক্তি গতিশক্তির সামথিং গুণ হয়, এইটার ক্ষেত্রে কিন্তু এই সূত্র ইউজ করা যাবে না। তোমাকে ফরম্যাট নিয়ে আসতে হবে ইকে ইকুয়ালস টু সামথিং গুণ ইনটু ইপি। ওকে, সে ফর এক্সাম্পল এখানে বলে দিল যে এই যে ইপি হচ্ছে তোমার অর্ধেক হয়ে যাচ্ছে কার? গতিশক্তি। তাহলে এটা যে কথা, এটা তো একই কথা, তাই না? কারণ আমরা আবার বলতে পারি ইকে ইকুয়ালস টু 2 ইনটু ইপি। তাহলে আলটিমেটলি এখানে দেখো এন এর মানটা 2ই হইতেছে। সো একটু ঘুরে পেছায় দিতে পারে, বাট আমরা মূল বেসিকটা বা মূল ফর্মুলাটা জানলে সবগুলো ম্যাথ সলভ করতে পারবো। নেক্সট, শর্টকাট ফর্মুলাটা এখানে দেখাইতে বলছে, আমি কি দেখাবো তোমাদেরকে? হুম, চলো একটু দেখায় দিই। যাদের জানা আছে তারা নেক্সট প্রবলেমে চলে যাও। তো সে ফর এক্সাম্পল মনে করো যে এখানে একটা বস্তু ছিল, একটা বস্তু, যে বস্তু কোথায় পড়তেছে? মূলত নিচে পড়তেছে। তো আমি ধরে নিচ্ছি ভূমি থেকে এই উচ্চতায় আছে সে। ভূমি থেকে কোথায় আছে? এই উচ্চতায় আছে, তাই না? এই হচ্ছে ভূমি, এই উচ্চতায় আছে। ওকে, আচ্ছা, এখন আমি ধরে নিচ্ছি কি, যে এই যে বস্তুটা ছিল, ওই বস্তুটা মূলত এই যে এক্স, ভূমি থেকে এক্স পরিমাণ উচ্চতাটাতে, যে তার এই যে এই ঘটনাটা ঘটে, ইকে ইকুয়ালস টু হয়ে যায় এন ইন্টু ইপি। তাহলে উপরের অংশটুকে কি বলবো? আমাদের সেই চিরচেনা নিয়ম অনুসারে এইচ মাইনাস এক্স, কারণ আমরা পুরাটুকু যে মানটা ছিল ওইটাকে আমরা বলছি কি? এইচ। তাহলে এই যে সিনারিও, এখান থেকে আমরা কি কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি ই কে সমান আমরা জানি কি? হাফ অফ এম বি স্কোয়ার। আবার ইপি বলছে, তাই না? তাহলে ইপি সমান আমরা কি, ধরো এখানে দিলাম এন, ইপি মানে হচ্ছে আমরা জানি এম জি এইচ, তাই তো? আবার এখান থেকে আমরা যদি ভেলোসিটি বের করার চেষ্টা করি, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ই স্কোয়ার প্লাস 2g। কি হবে দেখো তো? ভেলোসিটি কখন হিসাব হবে? যখন বস্তুটা এখান থেকে পড়ে যাচ্ছে, তখনই তোমার ভেলোসিটিটা হিসাবে আসবে। তখন তার উচ্চতাটা কি হবে? উচ্চতাটা কি এইচ হবে নাকি এইটা হবে? অবশ্যই এইচ মাইনাস এক্স হবে, কারণ সে পড়তেছে এখান থেকে, তাই না? এখান থেকে পড়ে সে যাচ্ছে এইচ মাইনাস এক্স পর্যন্ত, কারণ এক্স পর্যন্ত যেই তো তার এই ঘটনাটা ঘটে। তাহলে তার হিসাব হবে কতটুকু ভেলোসিটির জন্য? তার গতিশক্তি প্রাপ্ত হওয়ার জন্য তার এইচ মাইনাস এক্স দূরত্বটাই কাজে আসতেছে। সো এই ক্ষেত্রে আমাদের এখানে ইউজ হবে এইচ মাইনাস এক্স। দ্যাট মিনস দেখো আমাদের আদিবেগটা তো শূন্যই বলছে, স্থির অবস্থা ছাড়ছে এখানে, তাই না? আদিবেগটা 0। সো দেয়ারফর এখানে থাকতেছে জাস্ট 2g এইচ মাইনাস এক্স। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি হাফ এম বি স্কোয়ার, মানে আমরা পাইছি একটু আগে 2g, কি পাইছি? এইচ মাইনাস এক্স। ওকে, আচ্ছা, তো এখানে n তো জায়গা থাকলো ইনটু, এখান থেকে আমরা m থাকলো জায়গায়, তারপর g জায়গা থাকলো, এইচটা কি হবে? এইচটা কি এইচ হবে নাকি এক্স হবে? কারণ দেখো ভূমি থেকে এক্স উচ্চতায়, এখানেই তো তার কি হবে? তার বিভব শক্তিটা জমা থাকবে, তাই না? কারণ ভূমি থেকে সামথিং উচ্চতার মধ্যেই তো তার বিভব শক্তিটা সৃষ্টি হয়। কিছু একটা উচ্চতায় থাকলে তখন তার মধ্যে স্থিতিশক্তি উদ্ভব হয়। সো ডেফিনেটলি এখানে এক্সটা হবে, তাহলে এখানে হবে এক্স। তাহলে এখান থেকে আমরা যদি একটু 2 বাদ দিয়ে দিই, তাহলে এখানে হবে এম জি, তারপর এইচ মাইনাস এক্স, আর এদিকে হবে এন ইন্টু এম জি এক্স। তাহলে এখানে এম জি কাটা, থাকতেছে এইচ মাইনাস এক্স ইকুয়ালস টু এন এক্স। দেয়ার ফর এইচ ইকুয়ালস টু এন এক্স প্লাস এক্স। সো এক্স কমন নিলে এখানে থাকতেছে এন প্লাস ওয়ান। দেয়ার ফর এখান থেকে আমরা বলতে পারি যে এক্স ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত শর্টকাটটা। বোঝা গেছে? আশা করি সবাই বুঝছে এটা। সবাই আমরা এটা পরবর্তীতে ইউজ করব, সরাসরি ফর্মুলাটা ইউজ করলেই হয়ে যাবে। তো দেখো এই প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। কতবার আসছে দেখো, ডিউতে আসছে, কেইউতে আসছে, চুয়েটে আসছে। অবশ্যই একটা ইম্পর্টেন্ট প্রবলেম, তাই না? তো বারবার আসতো না। এই ধরনের প্রবলেম তোমরা বারবার বারবার প্র্যাকটিস করবা, কারণ এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা 100% থাকে। কি বলছে যে 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে, ও আচ্ছা, এটা তো আগেরই প্রবলেম। এটা একটু তোমরা নিজেরা করো তো, হোমওয়ার্ক থাকলো। যে শর্টকাটটা শিখাইলাম এটা থেকে তোমরা জাস্ট 5 সেকেন্ড এটা করে ফেলো। কি বলছে?
গতিশক্তি বিভব শক্তি কি হবে, দ্বিগুণ হবে। তো সূত্র কি ছিল, x ইকুয়ালস টু h ডিভাইডেড বাই n প্লাস 1। সো এখানে h এর মান কত দেওয়া আছে, 30 মিটার। আগের ম্যাথটাই বলছে কি দ্বিগুণ হবে, তার মানে হচ্ছে তোমার কত 3, তার মানে আলটিমেটলি হচ্ছে 10 মিটার। আনসার হচ্ছে 10 মিটার। সিম্পল ম্যাথ, অনেক ম্যাজিক ল দিয়ে করা যায় 5 সেকেন্ডের ভিতরে। দেখো এই প্রবলেমটাও বহুত জায়গায় আসছে, ডিউতে আসছে, সিউতে আসছে, তার মানে এটাও ইম্পর্টেন্ট একটা প্রবলেম। চিত্রে দেখানো পথ দিয়ে একটি 4 নিউটন ওজনের পাথরকে পৃথিবীর অভিকর্ষীয় ক্ষেত্রে পি বিন্দু থেকে আর বিন্দুতে স্থানান্তরিত করা হলো, পাথরটির স্থিতিশক্তি কত বৃদ্ধি পেল। একটু খেয়াল করো তো, এখানে একটু তোমাদের এখানে ব্রেনটা খাটাইতে হবে। আমাদের সূত্র কি ছিল, সামথিং উচ্চতা যদি কিছু একটা থাকে, মানে সামথিং উচ্চতা যদি কোনো একটা জিনিস থাকে, এটা হচ্ছে সারফেস, তো সেই ক্ষেত্রে তার মধ্যে জমা থাকে ইপি, মানে হচ্ছে এমজি এইচ। এটুক তো আমরা সবাই জানি, এটুকে কারোর কোনো অসুবিধা থাকার কথা না। তো একটু খেয়াল করো তো, আমার এখানে ম্যাটার করতেছে কি, আমার এখানে ম্যাটার করতেছে কতটুকু উচ্চতায় সে আছে, কতটুকু উচ্চতায় সে আছে ভার্টিক্যালি। এই যে দেখো, লম্বিক ভাবে সে কতটুকু উচ্চতায় আছে। এখানে কি কোনো কিছু কনসিডারেশনে আসতেছে যে সে বামে আছে নাকি ডানে আছে, অর্থাৎ সে অ্যাকচুয়ালি তোমার হরাইজন্টালি কতটুকু কতটুকু তোমার স্মরণ হচ্ছে, এটা কি এখানে হিসাবে আসতেছে? অবশ্যই না। তার মানে তার একমাত্র কনসিডারেবল জিনিস হচ্ছে তোমার এইচ এর মানটা, তাই না? তাহলে এই ক্ষেত্রে একটু খেয়াল করো তো, এখানে পি থেকে যাইছে কোথায়, আর এ। তাহলে পি থেকে যদি আর এ যায়, তাহলে একটু খেয়াল করো তো, এখান থেকে পি প্রথমে গেছে কোথায়, কিউতে, তারপর গেছে আর এ। হিসাব কোথায় থেকে কোথায় হবে বলো তো? এখান থেকে এখানে কোনো হিসাব হবে? একটু আগে আমি বলছি যে জাস্ট এইচটা কনসিডারেবল হবে, জাস্ট এইচটা কনসিডারেবল হবে। ডানে গেছে নাকি বামে গেছে, তার হরাইজন্টালি কোথায় গেছে, এটা কোনো হিসাবই আসতেছে না। সো ভার্টিক্যালটা হিসাব করো, তাহলে এটুকু আমার কাজে আসবে না। জাস্ট আমার এখানে এইচ কতটুকু আছে এটাই আমার কাজে আসবে। এইচ হচ্ছে কত, 30 মিটার। দ্যাট মিনস এখন যদি আমরা তার কাজটা হিসাব করি, তাহলে কাজটা হবে ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এইচ। অনেকে আছে কি করে, গাধার মতো এটা ইউজ করে দেয় স্মরণটা। কেন এটা ইউজ হবে কেন? এটা তো জাস্ট তোমার কি পরন্ত বস্তুর ক্ষেত্রে ফর্মুলা না? তো পরন্ত বস্তুর ক্ষেত্রে কি আমরা তোমার যেই লব্ধি যে সরণটুকু ছিল ওইটা আমরা ইউজ করছি না? আমরা কোনটা ইউজ করছি? আমরা জাস্ট দেখছি যে তার ভার্টিক্যালি কতটুকু দূরত্ব সে অতিক্রম করছে। সো এই ক্ষেত্রে এমজি এইচটাই হবে। তো এম এর মানটা এখানে কত হয়, এম এর মানটা হচ্ছে এখানে এমজি এর মানটা দেওয়া আছে কত, 4 নিউটন, ইনটু এইচ এর মান কত দেওয়া আছে, এইচ এর মানটা এখানে এই যে এখানেই তো দেওয়া আছে কত, 30। তাহলে 3 4 12, দ্যাট মিনস হচ্ছে 120 মিটার। বুঝা গেছে? বুঝছি আমরা। তাহলে আনসার হচ্ছে মিটার বলতেছি কেন, এটা তো জুল হবে তাই না, এটা জুল হবে। নেক্সট দেখো, এই প্রবলেমটাও অনেকবার আসছে, ডিউতে আসছে, সিউতে আসছে, দুইবার আসছে। সো এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। বলছে একটি গাড়ি 36 কিলোমিটার পার আওয়ার বেগে, এটাও কিন্তু আমরা শর্টকাট দিয়ে বের করে ফেলতে পারি। অনেকগুলো শর্টকাট তোমাদেরকে দেখাচ্ছি আজকে, তাই না? সবগুলো নোট করে রাখো, পরীক্ষার হলে ওগুলাই থেকেই তুমি পরীক্ষায় দাগায় দিয়ে আসবা, তাহলেই দেখবা তোমার একটা ভালো রেজাল্ট হচ্ছে এবং সব জায়গায় তুমি র্যাঙ্ক করতে পারতেছো। তো বলছে গাড়িটি গতিশক্তি দ্বিগুণ হবে কোন বেগে গেলে, তাই না? আমাদেরকে একটা বেগ দিয়ে দিয়েছে, এখন বলছে কোন বেগে চললে গাড়িটি গতিশক্তি দ্বিগুণ হবে। তাহলে এই ক্ষেত্রে শর্টকাটটা একটু লিখে রাখো। শর্টকাটটা হচ্ছে অ্যাকচুয়ালি, যখন আমাদেরকে দুইটা বেগ দিবে এবং বলবে যে সামথিং গুণ হচ্ছে, তাহলে আমাদেরকে আহ কোন বেগটা বের করতে বলবে, তখন আমাদের ভি টুটা বের করতে হবে, তাই না? তাহলে ভি টুটা হবে রুট ওভার এন ইন্টু ভি ওয়ান। তাহলে ভি টু, রুট টু জায়গায় থাকবে। তাহলে ভি ওয়ানটা কত ছিল, 36 কিলোমিটার পার আওয়ার। এখানে একটু বোঝার বিষয় আছে, ভি ওয়ানটা দেওয়া আছে 36 কিলোমিটার পার আওয়ার, বাট এখানে সবগুলো কিসে দেওয়া আছে, সবগুলো দেওয়া আছে মিটার পার সেকেন্ডে, এসআই এককে। সো আমাদেরকে এখান থেকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিতে যাই, তাহলে আমি তোমাদেরকে শর্টকাটটা শিখাই দিয়েছিলাম যে 36 কে কেবল 3.6 দিয়ে ভাগ করলে আমাদের এককটা চলে আসে মিটার পার সেকেন্ডে। তাহলে একটু খেয়াল করো, 36 উপরে থাকলো 3.6, কোন একটা পয়েন্টকে যখন আমরা মানে ভগ্নাংশ বাদ দিয়ে নর্মাল সংখ্যা হিসেবে প্রকাশ করতে চাই, তাইলে খেয়াল করো তো পয়েন্টস আছে তাই না, পয়েন্টটা সরাইতে আমরা কি করব, জাস্ট 10 দিয়ে ভাগ করে দিব 36 কে। তাহলে 36 কে আমরা 10 দিয়ে ভাগ করলে এই 36টা হয়ে যাবে 3.6। তার মানে 3.6 যে কথা, তাইলে 36/10 সেম কথা। তাহলে এই নিচের 10টা উঠে আসবে কোথায়, উপরের 10। আবার নিচেও 36, তাহলে 36 কাটা থাকবে শুধু 10 মিটার পার সেকেন্ড। বুঝাইতে পারছি? সো এখানে হবে তোমার 10। তাহলে এখান থেকে আমরা বলতে পারি রুট টু মানে হচ্ছে 1.41 সামথিং ইন্টু 10।
তাহলে এখানে দেখো 10 দিয়ে গুণ করলে হবে 14 পয়েন্ট সামথিং মিটার পার সেকেন্ড। তাহলে আনসার হচ্ছে 14 টাইপের কিছু একটা। তাহলে 14 মিটার পার সেকেন্ড। এই যে বোঝা গেছে তো, সিম্পল ম্যাথ এবং খুব সুন্দর শর্টকাট। এই শর্টকাট গুলো একটু যেভাবে দেখাইছি খাতার মধ্যে তুলে রাখো, পরীক্ষার হলে অনেক বেশি কাজে দিবে। নেক্সট, এই প্রবলেমটা দেখো, স্থির অবস্থা থেকে 40 কেজি ভর বিশিষ্ট কোনো বস্তু নির্দিষ্ট বলে ক্রিয়ার ফলে 2 সেকেন্ডে 15 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো। তাহলে 4 সেকেন্ড পর বস্তুটির গতিশক্তি কত হবে? তাহলে আমাদেরকে প্রথমে একটা শর্ত দিছে, ওই শর্ত থেকে আমাদেরকে পরবর্তীতে ইউজ করে, মানে পরবর্তী ইকুয়েশনে আগের শর্তটা ইউজ করে কোনো একটা প্যারামিটার বের করে দেন আমাদেরকে কি বের করতে বলছে, গতিশক্তি কত। তার মানে দুইটা ডাটা দেওয়া থাকলে এইভাবেই থিঙ্ক করবা যে একটা থেকে আমরা কোনো একটা আননোন রাশির মান বের করব, দেন ওইটা আমরা পরবর্তী রাশিতে বসাবো, তারপর ফাইনাল যেই ইকুয়েশনটা আসে, যে ফর্মুলাটা আসে, ওইটা থেকে আমরা ফাইনাল আনসারটা বের করব। তো এখন খেয়াল করো আমাদের এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে এম এর মান 2 সেকেন্ডে 15 মিটার বেগ প্রাপ্ত হয়। তাহলে 2 সেকেন্ডে 15 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হইলে তার ত্বরণ এখানে কি হবে? অবশ্যই ত্বরণ এখানে আছে, তাই না? যেহেতু আমাদের টাইমের রেসপেক্টে ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে, তাহলে ভি ইকুয়ালস টু কি হবে? ইউ প্লাস এ টি। এখানে একটু খেয়াল করো তো, এখানে আদি বেগটা 0, তাই না? স্থির অবস্থা থেকে যেহেতু বলছে, তাহলে এখান থেকে আমাদের এটা হবে বি ডিভাইডেড বাই টি। তাহলে বির মানটা কত দেওয়া আছে? 15 ডিভাইড বাই 2, দ্যাট মিনস হচ্ছে 7 পয়েন্ট কত 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো এখন আমরা পরেরটার দিকে খেয়াল করি। পরে বলছে কি 4 সেকেন্ডে বস্তুটির গতিশক্তি কত হবে। তাহলে 4 সেকেন্ড পরে অ্যাকচুয়ালি তার মধ্যে বেগটা কি হয়, শেষ বেগটা কি হয়, ওটা বের করতে হবে। তাহলে আবারও আমরা এখান থেকে বলতে পারি যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস কি হবে, এটি। তাহলে যেহেতু আমরা আগে থেকেই জানি যে তার বেগ যেটা ছিল, মানে আদি বেগ যেটা ছিল ওইটাই তার ওই বেগটা হবে, মানে এখানে যে বেগটা ছিল ওইটাই তার আদি বেগটা হবে। তাহলে এই বেগটা কত ছিল? 15। তাহলে 15 প্লাস কত এ, মানে 7.5 ইন্টু কত হয়েছে, টি বলছে, তাই না? তো টি এর মানটা আমরা কি বলছি? 2। তাহলে এখানে হচ্ছে তোমার কত, 7 দুগুণা 14, আর 2 হচ্ছে কত, অ্যাকচুয়ালি কত 15 প্লাস 15, দ্যাট মিনস এটার মান হচ্ছে কত, 30 মিটার পার সেকেন্ড। ওকে, এখন আমাদেরকে বের করতে বলছে কি, যে তার গতিশক্তি কত, তাই না? তাহলে গতিশক্তি ই কে সমান আমরা কি জানি, হাফ অফ এম বি স্কোয়ার। দ্যাট মিনস হাফ থাকলো, এম এর মান কত বলছিল, 40 কেজি, তাই না? তাহলে 40 কেজি ইন্টু ভি স্কোয়ার। তাহলে ভির মানটা আমরা পাইছি কত, 30 স্কোয়ার। ওকে, তাহলে হাফ, তাহলে হাফ দিয়ে যদি আমি এটা কাটি তাহলে থাকবে হচ্ছে কত, 20। তো আলটিমেটলি 20 ইন্টু 30 এর উপরে স্কোয়ার আছে মানে কত, 900, তাই না? তাহলে 9 দুগুণা কত, 1800। তাহলে 1 2 3, 1 2 3, তাহলে আমাদের আনসার হচ্ছে 1800 জুল। 1800 জুল। বুঝছি আমরা? সিম্পল হিসাব, কিন্তু খুব কঠিন কিছু না। পরীক্ষার হলে এগুলো খুব ইজি ভাবে বের করে দিয়ে আসা যায়। নেক্সট, এটাও কবে আসছে, সাস্টে 9-10-এ আসছে একটা প্রবলেম। একটি বস্তুকে স্থির অবস্থায় উচ্চ স্থান থেকে ছাড়া হয়েছে, বস্তুটি যখন 10 মিটার উচ্চতায় নেমেছে তখন তার গতিশক্তি সেই অবস্থার স্থিতিশক্তির অর্ধেক হয়েছে। তার মানে ওই যে আগের যে প্রবলেমটা আমি তোমাদেরকে যে শর্টকাটটা দেখাইছি, ওইটাকে একটু পেঁচাইয়া দিচ্ছে সাস্ট। তো সাস্টে তোমার একটু পেঁচাইয়া দেয়। সো যেহেতু পেঁচাইয়া দিচ্ছে, এটা তোমরা নিজেরা একটু করো তো, পোজ করে। আমিও সলভ করে দিচ্ছি। আমাদেরকে কি বলছে, যে অ্যাকচুয়ালি বস্তুটি যখন 10 মিটার উচ্চতায় নেমেছে তখন তার গতিশক্তি সেই অবস্থায় স্থিতিশক্তির কত, অর্ধেক হয়েছে। বস্তুটি কত উচ্চতা হতে ছাড়া হয়েছে, এখন আমাদেরকে বলছে মূলত এইচটা বাইর করতে। বাট আমাদেরকে এখানে কিসের মান দিছে, এক্স এর মানটা দিয়ে দিছে, তাই না? আবার উল্টা কথা বলছে যে তার গতিশক্তি সেই অবস্থার স্থিতিশক্তির অর্ধেক হবে। খেয়াল করো, তাহলে ই কে ইকুয়ালস টু কি ছিল, বলছে হাফ অফ ইপি। আচ্ছা, উল্টা না, ঠিকটাই বলছে, তাই না? তো আমাদের ফর্মুলাটা কি ছিল মনে আছে? ফর্মুলাটা কি ছিল মনে আছে? মনে না থাকলে আমি মনে করাই দিচ্ছি। শর্টকাটটা ছিল এক্স ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই এন প্লাস 1, যখন আমাদের শর্ত ছিল যে ই কে ইকুয়ালস টু সামথিং উচ্চতা তার বিয়োগ শক্তির সামথিং গুণ হবে, তাই না? তাহলে এখান থেকে আমাদেরকে বের করতে বলতেছে এইচ এর মানটা। তাহলে এইচ ইকুয়ালস টু হবে এক্স ইন্টু এন প্লাস 1। তাহলে এক্স এর মান কত, এখানে এখানে এক্স এর মানটা আমাদেরকে দিয়ে দিচ্ছে 10 মিটার, ইন্টু এন এর মানটা কত, এন এর মানটা হচ্ছে হাফ, প্লাস কত এখানে 1। তাহলে অ্যাকচুয়ালি হবে 10 ইন্টু 3/2। তাহলে 2 দিয়ে 10কে ভাগ করলে হবে 5। সো 3 5 কত, 15 মিটার। ওকে, তাহলে আনসার হচ্ছে 15 মিটার। আগের প্রবলেমটাই জাস্ট একটু পেছায় দিছে, একটু ঘুরাইয়া দিছে। একটু চেষ্টা করলেই পারবা, মাথাটা একটু খাটাও, কঠিন কিছু না। নেক্সট দেখো, এটা জাস্টে 15-16-তে আসছিল একটা প্রবলেম। কি বলছে, এইচ মিটার উঁচু স্থান থেকে একটি বস্তু পড়ছে, কোথায় তার গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক হবে।
এই প্রবলেমটা তোমরা সলভ করো, সেম টাইপের প্রবলেম কয়েকবার দিছে, সো এটা তোমরা নিজেরা অ্যাপ্লাই করো। নেক্সট, এম এবং 4m ভরের দুটি গতিশীল বস্তুর গতিশক্তি একই হলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত? তাহলে দেখো গতিশক্তির সাথে তার ভরবেগের সম্পর্ক কি ছিল, মনে আছে? মনে থাকার কথা, আমি অলরেডি দেখাইছি একবার যে ইকে ইকুয়ালস টু হবে পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। তাহলে আমাদের এখানে ভরের সাথে, যেহেতু আমাদেরকে কি বলছে যে অ্যাকচুয়ালি একই, তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত হয়? গতিশক্তি একই, তাই না? তাহলে গতিশক্তি একই থাকলে এই যে এটা সেম, তাহলে এটা সেম হইলে তাদের এটা হচ্ছে ভেরিয়েবল, তাহলে এখানে হবে মূলত p1m। তাহলে p এর সাথে m এর সম্পর্ক কি? পি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু m, বাকিগুলো কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা শর্ত অনুসারে বলতে পারি, খেয়াল করো আমাদেরকে বের করতে বলছে ভরবেগের অনুপাত, তাই না? তাহলে p2 স্কোয়ার ডিভাইডেড বাই p1 স্কোয়ার ইকুয়ালস টু হবে m1 ডিভাইডেড বাই m2, তাই তো? তাহলে m1 যেটা সেটা ছিল কত? জাস্ট m, সরি এখান তো উল্টা বলে ফেলছি, যেহেতু তারা সমানুপাতিক, সো এখানে হবে m2 ডিভাইডেড বাই m1। সো এখানে m2 টা হচ্ছে 4m ডিভাইডেড বাই m1 টা হচ্ছে অ্যাকচুয়ালি কত? m1 টা হচ্ছে m, তাহলে mm কাটা। সো আমরা যদি এটাকে রুট করে দিই উপর দিকে, রুট করে দিলে হবে এখানে p2 ডিভাইডেড বাই p1 ইকুয়ালস টু হবে এখানে কত? 2। দেয়ারফর p1 ইজ টু p2, তাই নাই? ভরবেগের অনুপাত, তাহলে p1 ইজ টু p2 মানে হচ্ছে অ্যাকচুয়ালি কত? 2:1, 2:1। খুবই খুবই কঠিন একটা ম্যাথ ছিল, খুব ইজি একটা প্রবলেম ছিল। এই টাইপের প্রবলেম বারবার বারবার চলে আসে, সো না পারার কিচ্ছু নাই। ওকে, নেক্সট, খেয়াল করো এই প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম এবং খুবই কনসেপচুয়াল একটা প্রবলেম। এখান থেকে তুমি সব জায়গায় কোয়েশ্চেন পাবা, যে কোনো ইউনিভার্সিটিতে তুমি এখান থেকে প্রবলেম পাওয়ার সম্ভাবনা প্রায় 90%। কুয়ো সংক্রান্ত প্রবলেম। তো এই কুয়োর ক্ষেত্রে কয়েকটা কন্ডিশন হইতে পারে, যে অর্ধেক পূর্ণ কুয়ো আছে, ফুল পূর্ণ, তারপর আরেকটা বলতে পারে যে তোমার 1/4 অংশ খালি আছে। ওই ক্ষেত্রে আমার এইচ এর মানটা কিভাবে হিসাব করতে হয়, পাওয়ারটা কিভাবে বের করতে হয়, অথবা কাজটুকু কিভাবে বের করতে হয়। সো আমি তোমাকে কনসেপ্টটা একদম একটা ফর্মুলা দিয়ে দেখাবো, তুমি বাকি সব ক্ষেত্রে তুমি এটা ইউজ করে ভালো মতো সলভ করতে পারবা। সো কনসেপ্টটা আমরা একটু দেখি। সো আমি তিনটা কন্ডিশনের কথা কল্পনা করতেছি। এই হচ্ছে আমার একটা কন্ডিশন, এই হচ্ছে আমার আরেকটা কন্ডিশন, এই হচ্ছে আমার আরেকটা কন্ডিশন। এই তিনটার ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করলে বাকি সবগুলো পারবা। সো একটু খেয়াল করো, এইটার ক্ষেত্রে তার এখান থেকে এখানে যে দূরত্বটুকু এটা হচ্ছে কি এইচ, তাই না? তাহলে এটাকে আমরা বলবো সিম্পলি এইচ পরিমাণ তার গভীরতা আছে, তাই না? তিনটার ক্ষেত্রে কিন্তু সেম। এখন কন্ডিশনটা কি ছিল? কন্ডিশনটা আমি বলছিলাম যে এটার ক্ষেত্রে মনে করো যে একদম ফুল পূর্ণ আছে, এটার ক্ষেত্রে অর্ধেক পূর্ণ, আর এটার ক্ষেত্রে মনে করো যে তোমার 1/4 অংশ খালি আছে। এই হচ্ছে আমার তিনটা কন্ডিশন। এখন আমরা যে তোমার ওয়ার্কিং প্রসেসটা বের করি যে ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এইচ, তাহলে এই এইচটাই আমাদেরকে এখানে ডিফারেন্সটা করে দেয়, তাই না? এই এইচটাই আমাদেরকে বের করতে হয়, মানে গড় সরণটুকু আমাদেরকে নিতে হয়। সো প্রথমটার ক্ষেত্রে একটু খেয়াল করো, কেজ ওয়ান, আমরা যদি এটাকে C1 দেই, C2, C3, তো কেজ ওয়ানের ক্ষেত্রে একটু খেয়াল করো, কেজ ওয়ান। এখন মাথায় রেখো কেজ ওয়ানের ক্ষেত্রে এইচটা কিভাবে বের করবো আমরা? এই যে উপরে যে পানিটুকু আছে, জাস্ট একটা ফর্মুলা, একটা ফর্মুলা, কষ্ট করে দেখো, উপরে যে পানিটুকু আছে মানে একদম মাথায়, একদম তোমার ডুবুডুবু করে পানি আছে কুয়োর ভিতরে, এই পানিটুকু বের করতে আমার যে সরণটুকু যাবে, আর একদম নিচের পানিটুকু মানে কি, একটা গ্লাসের মধ্যে মনে করো পানি আছে, এই গ্লাস থেকে যদি আমি পানিটা বের করতে চাই, তাহলে উপরের পানিটুকুকে আমার অবশ্যই বের করতে হবে, প্লাস একদম নিচের পানিটুকুকেও আমাকে বের করে নিতে হবে, তখনই তার সম্পূর্ণ অংশ খালি হবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে একটু খেয়াল করো তো, উপরে যে কণাটা আছে, পানির কণাটা, তাহলে উপরের পানিটাকে তুমি যদি বের করতে চাও, তাহলে সরণ কতটুকু হবে? ডেফিনেটলি এখানে কোনো সরণই নাই, কারণ পুরাটুকু পূর্ণ অবস্থায় আছে। তো আমরা গড়টা নিব জাস্ট, তো প্রথমটার ক্ষেত্রে হবে 0, উপরেরটা। নিচে দেখো একদম নিচ থেকে যখন আমরা পানি উপরে তুলবো, তাহলে কতটুকু যাবে? এইচ পরিমাণ, তাহলে প্লাস এইচ, যেহেতু গড় নিব জাস্ট 2 দিয়ে ভাগ করব। ওকে, তাহলে আমরা যদি কেস 2 এর কথা চিন্তা করি, কেস 2, তাহলে এটার দিকে একটু খেয়াল করো, এখানে কিন্তু অর্ধেক অবস্থায় আছে, তাই না? তাহলে এটুকু হচ্ছে আমার h/2, এটুকু হচ্ছে আমার h/2, তাই না? তাহলে আগের মতো ফর্মুলাটা একদম ইজি ফর্মুলা। কি খেয়াল করো তো, এখান থেকে যদি আমি পানি বের করতে চাই, তাহলে এই উপরের অংশ থেকে পানি এখানে বের হবে, প্লাস একদম নিচের অংশ থেকে পানি পুরাটুকু পার করে দেন বের হবে, তাই না? তাহলে টোটালি এখানে সরণটুকু কি হচ্ছে? তাহলে এইচটা হবে এখানে, একটু খেয়াল করো তো, এখান থেকে যখন আমি পানি বের করতে চাবো, তখন তার যাওয়া লাগবে কতটুকু? h/2 অংশ। সিমিলারলি এই অংশটুকু থেকে যদি আমি পানি বের করতে চাই, তাহলে তার সরণ কতটুকু হবে? পুরা এইচ প্লাস এইচ ডিভাইডেড বাই 2। দ্যাট মিনস এখানে কি হবে? 3h ডিভাইডেড বাই কত? 4।
3h ডিভাইডেড বাই 4। আমি কি বুঝাইতে পারছি? একদম পানির মতো সোজা। দেখো পানি আছে অর্ধেক পরিমাণ, তাহলে আমি এটাকে যদি সম্পূর্ণ পরিমাণ খালি করতে চাই, তাহলে এই উপরের পানিটুকু সরণ হবে h/2 প্লাস এই একদম নিচের পানির কণাটুকু বের করতে আমার দূরত্ব অতিক্রম করা লাগবে পুরো h টুকু, তাই না? তাহলে আমার পুরাটার সরণটুকুই হচ্ছে আমার অ্যাকচুয়ালি এখানকার h। তাহলে আমরা কেস 3 এর ক্ষেত্রে থিঙ্ক করি। তোমরা একটু পোজ করে নিজেরা একটু করার চেষ্টা করো। কেস 3 এটার ক্ষেত্রে কি হবে খেয়াল করো তো। একটি ছিল হচ্ছে তার h/4 অংশ খালি, তাই না? তাহলে আমি এখন ইউজ করতে পারি কি দেখো তো, h আমরা বলতে পারি এখান থেকে পানিটা বের করতে গেলে আমার যাওয়া লাগবে h/4 অংশ, h/4 অংশ প্লাস এই নিচের অংশটুকু থেকে পানি বের করতে আমার যাওয়া লাগবে অ্যাকচুয়ালি h পরিমাণ, তাহলে প্লাস h ডিভাইডেড বাই 2। গড়টা বের করে নিলাম, তাহলে আলটিমেটলি এখানে হবে 5h ডিভাইডেড বাই 4 দুগুণে কত 8। এই হচ্ছে আমাদের আলটিমেট যে সরণটুকু। বুঝতে পারছি? বুঝছো? কঠিন মনে হয়? বাকি সব ক্ষেত্রে তুমি এই ফর্মুলা ইউজ করে সুন্দর মতো কুয়ো সংক্রান্ত যত প্রবলেম আছে ইজিলি সলভ করে দিয়ে আসতে পারবা। এডমিশন এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। সো আমরা প্রবলেমটা সলভ করি। আমাদেরকে বলছে কি যে একটি পানিপূর্ণ কূপের গভীরতা ও ব্যাসার্ধ যথাক্রমে দেওয়া আছে এটা আমাদেরকে প্রথমে দেওয়া আছে গভীরতা, দ্যাট মিনস এইচ এর মানটা দেওয়া আছে। আমাদের দেওয়া আছে কিসের মান? এইচ এর মানটা দেওয়া আছে 10। তারপর দেওয়া আছে ব্যাসার্ধ কত, আর এর মান দেওয়া আছে হচ্ছে কত 2 মিটার, 2 মিটার। তারপর দেওয়া আছে পাম্পের অশ্বক্ষমতা, এটা হলে কূপটির পানি শূন্য হতে কত সময় লাগবে, মানে মিনিটটা বের করতে বলছে, তাই না? তো যদিও এই প্রবলেমটা তোমার একটু ক্যালকুলেটর টাইপ, তাই না? বাট তুমি থিঙ্ক করার কিচ্ছু নাই। পরীক্ষার হলে টিচাররা এমন ভাবে মানগুলো সেট করে দিবেন যেগুলো তুমি হাতে হাতে বের করে ফেলতে পারবা। আচ্ছা, হয়তো এখানে অশ্বক্ষমতা না দিয়ে জাস্ট তোমাকে মেইন যে তোমার ওয়ার্ডটুকু আছে ওইটা দিয়ে দিবেন, সো তোমার ওই ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশন করাটা ইজি হবে। তো আমরা কি জানি, নর্মালি আমরা জানি পাওয়ারের ক্ষেত্রে সূত্র ছিল P ইকুয়ালস টু W ডিভাইড বাই টি। তাহলে আমাদেরকে টি বের করতে বলছে, তাই না? তাহলে টিটা আমরা এদিকে নিয়ে আসলাম, W বাই পি। এখন খেয়াল করো W মানে কত, mgh ডিভাইডেড বাই কত, পি আছে এখানে। তো আমরা একটু আগে দেখছি যে একটা কুয়োর ক্ষেত্রে কি ছিল, এখানে কি বলছে যে একটা পানিপূর্ণ কুয়ো, তাই না? এটা পানিপূর্ণ কুয়োর গভীরতা দেওয়া আছে, তাহলে পানিপূর্ণ মানে হচ্ছে এই যে প্রথম যে টাইপটা ছিল এই টাইপটা, তাই না? তাহলে এখানে জাস্ট হচ্ছে h/2, এখানে আমার এইচটা হবে কি h/2, জাস্ট এখানে হবে এই এইচটা হয়ে যাবে h/2। তাই তো, আর কোনো ডিফারেন্স আছে? আর কোনো ডিফারেন্স নাই। তো যেহেতু এখানে আমার এম এর মানে মানটা দেওয়া নাই, ভরটা সরাসরি দেওয়া নাই, সো আমাকে একটু বুদ্ধি করে বের করে নিতে হবে। সো আমরা জানি কি রো ইকুয়ালস টু পানির ক্ষেত্রে m/v, তাহলে m ইকুয়ালস টু হবে রো বি। তাহলে পানির ক্ষেত্রে ঘনত্ব আমরা সবাই জানি 10⁻³ ইন্টু তোমার ভি। ভি মানে হচ্ছে কি একটা কুয়োর ক্ষেত্রে বা একটা তোমার স্বাভাবিকভাবে থিঙ্ক করে দেখো, একটা সিলিন্ডারের ক্ষেত্রে তার কি ছিল, আয়তনটা কি ছিল, পাই আর স্কোয়ার এল। তাহলে পাই ইন্টু আর স্কোয়ার এল, তাই না? তাহলে এলটাই তো হচ্ছে তার উচ্চতাটুকু, তাই না? তাহলে আর স্কোয়ার এইচ হবে। তাহলে এই মানটুকু আমরা এখানে বসালে হয়ে যাচ্ছে, এই মানটুকু আমরা বসালে হয়ে যাচ্ছে। তাহলে একটু খেয়াল করো, এম এর মানটা হবে সিম্পলি পাই আর স্কোয়ার এইচ ইন্টু জি ইন্টু h/2, তাই তো? ডিভাইডেড বাই কত এখানে আছে পি। তাহলে আমরা মানটা একটু বসাই। তাহলে পাই আছে ইন্টু আর স্কোয়ার, আর এর মান কত এখানে 2 স্কোয়ার ইন্টু এইচ এর মান কত দেওয়া আছে 10 ইন্টু জি মানে হচ্ছে 9.8 ইন্টু h/2 মানে কত 5। নিচে হচ্ছে পি এর মান কত দেওয়া আছে 6.87 দেওয়া আছে এইচপি তে। তো আমরা এসআই এককে নিলে এটাকে 746 দিয়ে ভাগ করব, মানে আমরা জানি 1 এইচপি সমান 746 ওয়াট। সবগুলো আমরা এসআই এককে নিচ্ছি। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে, যদি একটু হাতে হাতে ক্যালকুলেশন করাটা এখানে একটু টাফ আছে, সো টেনশনের কিছু নাই। পরীক্ষার হলে টিচাররা হাতে হাতে যেগুলো করা যায় ওগুলাই দিবেন। তো এটা বের করলে আলটিমেটলি যেটা হবে আনসারটা চলে আসবে অ্যাকচুয়ালি সেকেন্ডে। তাহলে সেকেন্ডটাকে যদি আমি 60 দিয়ে ভাগ করি তাহলে চলে আসবে মিনিটে। তো এটা চলে আসবে অ্যাকচুয়ালি 20 মিনিট আনসার, যদি ঠিকঠাক মতো বের করে থাকো আর কি। আনসার হবে 20 মিনিট। ওকে, নেক্সট দেখো এই প্রবলেমটা যেহেতু আসছে দুইবার। কি বলছে, একটি মোটর মিনিটে এত কেজি পানি 100 মিটার উপরে তুলতে পারে, মোটরটির দক্ষতা দেওয়া আছে 70%, তাহলে এর ক্ষমতা কত হবে? তার মানে দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, শুরুতে দেওয়া আছে তার একটা ভর দেওয়া আছে, এই ভরের পানিটাকে আমাকে 100 মিটার উপরে তুলতে পারে। তাহলে আমাদের দক্ষতা মানে কি দেওয়া আছে, অ্যাকচুয়ালি আমার ইটার মানটা দেওয়া আছে। তো ইটার ক্ষেত্রে অবশ্যই এই ফর্মুলার অবশ্যই অনেকের প্রবলেম হয় যে ইটা ইকুয়ালস টু ভাই কোনটা নিচে হবে কোনটা উপরে হবে। মাথায় রাখো, আমি তোমাকে যে ফর্মুলাটা দেখাই দিচ্ছি এটা আজীবন তোমার কাজে দিবে, এডমিশনের সব জায়গায় কাজে দিবে। পি বাই পি দেখো, উপরে হচ্ছে যেটা এটা পি ড্যাশ, নিচে হচ্ছে পি গিভেন, নিচে হচ্ছে পি গিভেন, আর উপরে যেটা থাকবে এটা হচ্ছে কার্যকরী, উপরেটা অলওয়েজ কার্যকরী, আর নিচেটা হচ্ছে গিভেন। কার্যকরী বানান হয়েছে কি জানি না। সো পি ড্যাশ বাই পি গিভেন,
ওকে, তো আমাদের এখানে কি দেওয়া আছে, এত কেজি পানি এত মিটার উপরে তুলতেছে। তাহলে এই যে মানটা দেওয়া আছে, এই মানটা আমরা আমাদের গিভেন মানটা, সো আমরা নিব কোনটা, কার্যকরীটা। আমরা ইউজ করবো অলওয়েজ কার্যকরীটা। কি বের করতে বলছে, ক্ষমতা বের করতে বলছে। তাহলে আমাদেরকে বের করতে বলছে মূলত এই যে কার্যকরী ক্ষমতাটা। তাহলে পি ড্যাশ ইকুয়ালস টু হবে ইটা ইনটু পি গিভেন, পি গিভেন, তাই তো? একটু আমরা বুঝছি, একটু বুঝে থাকলে আমরা এখন ফর্মুলাটা ইউজ করি, তাহলে আমাদের আনসার বের হয়ে চলে আসবে। এখানে কি করব দেখো, এখানে আমরা ইউজ করব যে পি ড্যাশ ইকুয়ালস টু, এখানে কত দেওয়া ছিল 70%, তাই না? তাহলে 70%, তাহলে ডিভাইডেড বাই এখানে কত হবে 100, মানে হচ্ছে 0.7। একটু একটু বুঝছি আমরা সবাই। ওকে, আচ্ছা। তো এখন হচ্ছে পি গিভেন, তাই না? তো পি গিভেনটা আমরা কি জানি, পি গিভেনটা হচ্ছে আমাদের এম জি এইচ ডিভাইডেড বাই কত, টি। তাহলে আমাদেরকে এখানে টির মানটা দেওয়া আছে, 100 মিটার উপরে তুলতে বলছে, তাই না? তাহলে 100 মিটার উপরে তুলতে হলে মিনিট বলছে, মিনিট, তার মানে প্রতি মিনিটে মানে হচ্ছে তোমার 60 সেকেন্ড। তাহলে 0.7 ইন্টু, খেয়াল করো, যেহেতু আমাদেরকে বলছে এত কেজি পানি, আমাদের ভরটা দিয়ে দিছে, আমাদের ভরটা কিন্তু দিয়ে দিছে, সো এই ক্ষেত্রে আমাদের এম এর মানটা কি হবে, এম এর মানটা হবে 5 ইন্টু 10⁻⁵ কত, 5 কেজি, ইন্টু জি এর মানটা হচ্ছে 9.8, ইন্টু এইচ এর মান কত দেওয়া আছে, 100 মিটার। 100 মিটার, এখানে কিন্তু তুমি কুয়ো বলে নাই, সো এখানে আর তোমার এইচ এর নিয়ে প্রবলেম নাই। টিটা হচ্ছে কত, 60। ওকে, তাহলে এটা যদি তুমি একটু ক্যালকুলেট করো, তাহলে এটা ক্যালকুলেট করলে যে মানটা আসবে, এই মানটাকে তুমি কি দিয়ে ভাগ করবা, এই মানটাকে তুমি ভাগ করবা 746 দিয়ে, যেহেতু তোমার প্রত্যেকটা মান এখানে কিসে দেওয়া আছে, প্রত্যেকটা মান দেওয়া আছে আমাদের এইচপি তে, প্রত্যেকটা মান দেওয়া আছে এইচপি তে। তাহলে এইচপি তে থাকলে ডেফিনেটলি আমরা এইচপি বের করি কিভাবে, 746 দিয়ে ভাগ করে। তাহলে এটার আনসারটা যদি ঠিকঠাক মতো বের করতে পারো, আনসার আসবে হচ্ছে তোমার এ নাম্বার। এ নাম্বার নাকি তোমার বি নাম্বার, আই গেস। দেখো, এটা ক্যালকুলেশনটা একটু জটিল, এটা হচ্ছে তোমাকে ক্যালকুলেটর দিয়ে বের করতে হবে, বাট আমি যদি একটু ট্রাই করি তাও। খেয়াল করো তো, এখানে মনে করো যে 6 আছে, তাই না? তাহলে 6 থাকলে 6.0, তাই না? তাহলে 6.0 হইলে এখানে 6 × 10 হবে 60। তাহলে 6 দিয়ে আমি এটা মনে করি 5.5, না, এখানে 6 আছে, তাহলে দুইটা কাটা দিছি। তাহলে এই 10 দিয়ে এটাকে ভাগ করলে এখানে থাকে শুধুমাত্র একটা 10। সো এখান থেকে আমরা 9.8 × 10 মানে কত, 9.8 × 10 মানে হচ্ছে কত, 98, ইন্টু 0.7 কে আমরা লিখতে পারি 7 × 10⁻⁻1, ইন্টু এখানে আছে কত, এখানে আছে 10 কত, 5। তাহলে এই জিনিসটাকে আবার কি দিয়ে ভাগ করতেছি আমরা, 746। তাহলে একটু খেয়াল করো তো, এখানে 746 মনে করো যে নাই, মনে মনে কল্পনা করে এখানে আছে 7.00 × 10⁻² তাই না? 700 ধরে নিচ্ছি 746 কে, এটা দিয়ে এটাকে ভাগ করলে থাকবে হচ্ছে 10⁻³ সো আলটিমেটলি আমার এখানে যেটা থাকতেছে 98 × 7 মানে হচ্ছে 7×8 = 56, তারপর হচ্ছে 7×9 = 63, তাহলে 635, ঠিক আছে? 7×8 = 56, 56 হচ্ছে, সরি উল্টা বসাই দিছি, সরি, দেখছো গুণ অঙ্কই পারি না। 7×8 = 56 হচ্ছে 6, হাতে থাকলো 5, তাহলে হচ্ছে 8 নং, 8 নং নাকি 7 নং 63, 64, 65, 66, 67, 68, তার মানে হচ্ছে 68। তাহলে এই মানটা দেখো, এই পুরা মানটা হচ্ছে কত, তোমার 686। আর এখানে একটা কি আছে, এখানে হচ্ছে একটা 10⁻⁻1 আছে, তাহলে এটাকে ভাগ করে দিলে এখানে থাকবে 10²। ওকে, তাহলে আলটিমেটলি যেটা থাকতেছে এখানে 686 ইন্টু 10² ডিভাইডেড বাই কত, 7। তো মনে করো যে এখানে 686 দেওয়া নাই, মনে করো, জাস্ট কল্পনা করে নাও, এখানে দেওয়া আছে, মনে করো যে তোমার, কল্পনা করে নাও বুঝার সুবিধার্থে, 700 দেওয়া আছে মনে করো যে, তাহলে 7 দিয়ে এটাকে ভাগ করলে থাকবে হচ্ছে 100। তাহলে 100 ইন্টু 10², তাহলে দুইটা শূন্য আর দুইটা শূন্য মানে 4টা শূন্য। তাহলে দেখো 1 2 3, 1.123, তাহলে এখানে 3টা শূন্য আছে, মানে বুঝো নাই, 1 এর পরে পয়েন্ট বসালে এখানে কি হয়, 1টা 2টা 3টা শূন্য, তো এটা হবে না। তাহলে এটাও তো হবে না, এখানে, এখানে হচ্ছে তোমার 2টা শূন্য, আর যেহেতু এখানে 4টা শূন্য আছে, সো এটাও হবে না। তাহলে একটু খেয়াল করো তো, এখানে কয়টা শূন্য আছে, 100 × 10², মানে অ্যাকচুয়ালি এখানে কত আছে, 1.0 × 10⁻⁴, তার মানে একের পরে 4টা শূন্য। তাহলে 1 পরে .1 দিলাম, মানে পয়েন্ট দিলাম 1 এর পরে, তাহলে 1 2 3 4, এই যে 4টা ঘর আছে এখানে, তাহলে আনসার হবে এইটা। বুঝছো, বুঝছো? এই হচ্ছে ব্যাপার, মানে ভয় পাওয়ার কিছু নাই। হয়তো এই ক্যালকুলেশনটা একটু জটিল করে দিছে,
বাট আশা করতেছি তোমাদের যে প্রবলেমগুলো আসবে ওইগুলো অবশ্যই অবশ্যই মানগুলো এমন ভাবে সেট করা থাকবে যেগুলা তুমি সলভ করতে পারো। জাস্ট একটা আইডিয়া আমি মাথায় জেনারেট করছি, করে আমি দেখছি যে পয়েন্টের পরে আসলে কয়টা শূন্য আসে ধরে ধরে। ছিল আমার তোমার 746, ধরে নিছি 700, ছিল আমার এখানে কত 5.5, ধরে নিছি কত 6। সো এইভাবে করে আগাইছি, আগায় দেখছি যে আমার প্রথমটাই আনসার চলে আসে, তাই না? কারণ এগুলো সিমিলার টাইপের জিনিস, কোনটা আনসার আসে তুমি এখান থেকে আসলে ডিসিশনটা মেক করতে পারবা না। সো বেটার হয় একটু ক্যালকুলেশন করে নেওয়া। নেক্সট, তো এই প্রবলেমটা কবে আসছে? সিইউতে আসছে 3-4-এ। একটি বৈদ্যুতিক মোটর এত ভোল্টে চলে এবং এর ক্ষমতা দেওয়া আছে। তো যদি মোটরটি 40 নিউটন ওজনের একটি বস্তু 4 সেকেন্ডে 8 মিটার উচ্চতায় উঠাতে পারে, তবে মোটর গাড়িটির দক্ষতা কত? আমাদেরকে দক্ষতা বের করতে বলছে, তাই না? তো অলওয়েজ মাথায় রাখবা, যেহেতু আমাদের এখানে বলছে যে মোটর গাড়িটির দক্ষতা কত, তাইলে আমরা কি জানতাম? একটু খেয়াল করো, আমরা কি জানতাম? আমরা জানতাম মূলত যে দক্ষতা ইকুয়ালস টু হচ্ছে তোমার পি ড্যাশ ডিভাইডেড বাই পি গিভেন, তাই না? তাহলে পি ড্যাশটাই হচ্ছে আমার কি কার্যকরী যে ক্ষমতাটুকু। সো কার্যকরী ক্ষমতাটুকু আমরা কিভাবে বের করব? যেটা দেওয়া আছে দেখো, কার্যকরী ক্ষমতা এখানে কি বলছে যে মোটরটি, গিভেন মানটা তো অবশ্যই এখানে গিভেনই আছে, গিভেন কত দেওয়া আছে 120। সো আমাদেরকে বের করা লাগবে যে পি ড্যাশটাকে, তাই না? তো পি ড্যাশটা আমরা এখান থেকে বের করতে পারি। পি ড্যাশ ইকুয়ালস টু হবে কত ডাব্লিউ ডিভাইডেড বাই টি। তাহলে ডাব্লিউ এখানে কত দেওয়া আছে এম জি এইচ ডিভাইডেড বাই কত টি। তাহলে এম জি এর মানটা দেওয়া আছে কত এখানে 40 নিউটন, ইন্টু এইচ এর মান কত দেওয়া আছে 8 মিটার, ডিভাইডেড বাই টি এর মান কত দেওয়া আছে আহ ওজনের একটি 4 সেকেন্ডে, তাই না? তাহলে এখানে হচ্ছে 4, তাহলে 4 দুগুণা 8। সো এখানে হচ্ছে তোমার 80, 80। সো এই মানটা হচ্ছে তোমার 80 ইন্টু 100%। দেয়ারফর এই যে এটা এটা কাটা, তারপর হচ্ছে 4 দুগুণা 8, তারপর হচ্ছে কত 6 দুগুণা 12, 2 দুগুণা 4, 3 দুগুণা 6। তাহলে আলটিমেটলি হচ্ছে 2/3 ইন্টু কত 100, 4 দুগুণা 8, 3 4 12। তাহলে এটার মানটা হচ্ছে সিমিলারলি কত আসে দেখো তো 33.33 ইন্টু 2। সো এখানে হবে কত 66.67%। বোঝা গেছে? 3 দিয়ে 100কে ভাগ করলে হয় 33.33, ওটাকে আবার 2 দিয়ে গুণ করলে হয় 66.67। দ্যাট মিনস এখানে আমরা 67 পয়েন্ট বা 67% ধরে নিতে পারি। বুঝছো? বোঝা গেছে? খুব একটা আহামরি কঠিন না। এখানে সবচেয়ে বড় প্রবলেমটা হয় যে ভাই কোনটাকে আমি কি ধরবো, কোনটা গিভেন মান আর কোনটা হচ্ছে কার্যকরী মান। সো আমি আশা করি এই যে ফর্মুলাটা দেখাইছি এরপর থেকে আর কোনো কনফিউশন থাকবে না। নেক্সট, এই প্রবলেমটা আসছে তোমার খুলনা ইউনিভার্সিটিতে 12-13-তে। র্যাগিং ফ্রি একটা ভার্সিটি, খুবই ভালো একটা ভার্সিটি। যাদের র্যাগিং ভালো লাগে না, রাজনীতি ভালো লাগে না, ওটাতে ভর্তি হতে পারো। 0.5 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে হেলানো আছে। 65 কেজি ভরের এক ব্যক্তি 12 কেজি ভরের একটি বোঝা সহ 20 সেকেন্ডে মই বেয়ে ছাদে উঠে, প্রযুক্ত ক্ষমতা কত? তো একটু খেয়াল করো, মইয়ের কথা বলছে, তাই না? তো মইটা কিসের সাথে গুণ করছে মাথায় রাখো, দেয়ালের সাথে গুণ করছে। তার মানে ব্যাপারটা একটু খেয়াল করো তো। তোমাকে অলরেডি অনেকগুলো প্রবলেম আমি দেখাই আইছি এটা। সো এটা না পারার কিচ্ছু নাই। এটা যদি না পারো তাহলে আমার আসলে সব কষ্ট বৃথা। তাহলে এই হচ্ছে আমাদের সেই মইটা। সো কোনটা কার সাথে করছে? কোনটা করছে মূলত এই যে এই দেয়ালের সাথে, এইটা। তো এইরকম কন্ডিশন থাকলে মাথায় রেখো, আমি বলছিলাম নিচে কোণ থাকলে হয় কি, এটার ক্ষেত্রে হয় অ্যাকচুয়ালি তোমার নিচে কোণ থাকলে হয় cos থিটা। নিচে কোণ থাকলে কি হয় cos থিটা। উল্টা বলে দিছি দেখো, নিচে কোণ থাকলে হবে তোমার sin থিটা। sin থিটা মাথায় রেখো, নিচে কোণ হলে হয় sin থিটা, আর যখনই তোমার উপরে কোণটা হবে তখন হবে cos থিটা। এটা মুখস্থ করে রাখো, জাস্ট মুখস্থ করে রাখো, মুখস্থ করে রাখো, মুখস্থ করে রাখো। অলরেডি অনেকগুলা প্রবলেম দেখাইছে, অনেকগুলো, একটা দুইটা না। নিচের সাথে কোণ হইলে sin থিটা, উপরে হইলে হবে cos থিটা। সো বলছে আমাদের ক্ষমতা বের করার জন্য। সো আমরা তো সবাই জানি যে P ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি। সো ডাব্লিউ মানে হচ্ছে তোমার এম জি এইচ ডিভাইডেড বাই টি। সো যেখানে তোমার এমটা হচ্ছে দেখো দুইটার যোগফল হবে 65 কেজি, আর কত কেজি আছে 12 কেজি, তার মানে হচ্ছে তোমার 65 প্লাস 12 ইন্টু জি মানে হচ্ছে 9.8 ইন্টু এইচ এর মান কত দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে হচ্ছে 7.5। ঠিক আছে? তো এখানে এইচটা কি তোমার 7.5 হবে, নাকি হবে তোমার অ্যাকচুয়ালি এইচ cos থিটা নাকি sin থিটা বলো তো? যেহেতু আমার কোণ করতেছে উপরের সাথে, তাহলে হবে cos থিটা, তার মানে হবে তোমার 7.5 cos থিটা। কত ডিগ্রি বলছে? বলছে 60 ডিগ্রি। বুঝছো? আমি আগেও অনেকগুলো প্রবলেমে দেখাইছি তোমাদেরকে
বেসিকটা দেখাইছি তোমাদেরকে আমি অন্য একটা ক্লাসে নিউটনিয়ান বলবিদ্যায়। বাট আমি যেহেতু অনেকেরই কনফিউশন তৈরি হয়ে মুখস্থ করতে বলছি, যখনই নিচে কোণ বলবে তখন তোমরা ইউজ করবা সাইন থেটা, যখন উপরে দেয়ালের সাথে কোণ বলবে তখন ইউজ করবা কস থেটা। শেষ, আর কোনো প্যাচ গুস কিচ্ছু নাই। তো যেহেতু আমাদের কোণ বলছে উপরের সাথে, এই জন্য আমরা কস থেটা নিছি। সো এখানে হবে কত, টি এর মানটা কত দিচ্ছে, টি এর মানটা দিছে হচ্ছে 20 সেকেন্ড, তাই না? 20 সেকেন্ড। সো এখান থেকে যদি আমরা কস থেটা মানে হচ্ছে কত, হাফ, তাহলে হাফ দিয়ে যদি আমরা এখানে 9.8 কে ভাগ করি তাহলে হবে 4.9। সো এখান থেকে আমাদের আর কি কি আসতে পারে দেখো, 65 আর 12, তাই না? একটু হিসাব করি আমরা, চলো। সবগুলো ওয়াটে দেওয়া আছে, সো আমাদের এখানে এইচপি এর কোনো কাজ নাই। সো এখানে আছে তোমার 65, 5 আর 2 কত, 7, 6 আর 1 কত, 7, 77 ইন্টু 4.9 ইন্টু 7.5 ডিভাইডেড বাই কত, 20, তাই না? তাহলে 20 যদি থাকে তাহলে একটু খেয়াল করো তো, এই জায়গাটাতে এটাকে একটু মনে 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 তুমি কত ধরে নাও, 80 ধরে নাও, এটাকে 80 ধরে নাও, এটাকে 80 ধরে নাও, আগেরটার মতোই, এটাকে 80 ধরে নাও। 80 ধরে নিলে এটা দিয়ে ভাগ করলে হবে কত, 40 দুগুণা 80, তাহলে 40, 49 ইন্টু 4 ইন্টু 7.5, দ্যাট মিনস হচ্ছে তোমার কাছাকাছি চলে আসে কিসের মানের, 150 সামথিং। দেখো এখন গুণ করবা 40-এর সাথে তোমার 49, দ্যাট মিনস 4 ইন্টু কত হবে একটু খেয়াল করো, 4 ইন্টু 10 মানে 40। তাহলে এই দোষ দিয়ে যদি আমি 9.8 কে গুণ করি তাহলে হবে 4 ইন্টু 98, সাথে একটা 7.5 কি হবে, গুণ হবে। তাহলে এটা গুণ করলে দেখবা যে 1.5 সামথিং আসে, দ্যাট মিনস এখানে 1.5, এই যে একটা মানি আছে এখানে, এই যে 141.5 ওয়াট। জাস্ট একটু ধারণা নেওয়ার জন্য আর কি, ক্যালকুলেশন খুব একটা জটিল না, চেষ্টা করলেই পারবা। তাহলে আনসার হচ্ছে এইটা। সো দেখো এটা ডিউতে আসছে একটা প্রবলেম, কুয়া সংক্রান্ত প্রবলেম। সো আমি বেসিক যেহেতু দেখাইছি একটু আগে, এই প্রবলেমটা একটু নিজেরা নিজেরা একটু পোজ করে করে ফেলো। একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা দেওয়া আছে 12 মিটার এবং ব্যাস দেওয়া আছে এত। একটি পাম্প 24 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে। পানির ঘনত্ব দেওয়া আছে, পাম্পটির ক্ষমতা কত। সেম এজ আগের প্রবলেম, সেম এজ আগের প্রবলেম করে দিতে হবে। জাস্ট ফর্মুলাটা লিখে দিচ্ছি। দেখো আমাদেরকে বলছি কি, পানিপূর্ণ কুয়া, পানিপূর্ণ কুয়ার ক্ষেত্রে আমাদের এইচ এর মানটা কি হবে, এইচ এর মানটা হবে অ্যাকচুয়ালি জাস্ট এইচ ইকুয়ালস টু হবে এইচ ডিভাইডেড বাই 2। এটা কিভাবে আসছে, এটা আমি কিন্তু তোমাদেরকে একটু আগে দেখাইছি, জাস্ট আগে একটু ব্যাক যাও, কনসেপ্টটা দেখো। বারবার কনসেপ্ট দেখালে ক্লাসটা লেন্দি হয়ে যাবে। এখন কি ইউজ করবা, আমরা জানি পি ইকুয়ালস টু কি, আমরা জানি যে পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কি, টি। সো সরাসরি এখানে তোমার এম এর মানটা দেওয়া নাই। সো রো ইকুয়ালস টু আমরা কি জানি, এম বাই বি। সো এম ইকুয়ালস টু জানি আমরা রো বি। রো মানে হচ্ছে কত, পানির ক্ষেত্রে হচ্ছে তোমার ঘনত্ব 1000, ভি হচ্ছে তোমার পাই আর স্কোয়ার এল। শেষ। তারপর টি দিয়ে ভাগ করে দিবা, সিম্পল হিসাব। ডাব্লিউ মানে এখানে কি, এমজিএইচ। এই এমটা তো আমরা কোথা থেকে পাইছি, এখান থেকে পাইছি। বাকি সব তো সেমই। এই এইচটা কি হবে, এই এইচটা হবে মূলত এইচ বাই 2। এখানে আবার এইচ দিয়ে দিও না। সো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, সবাই আমাকে করে কমেন্ট বক্সে জানাও। নেক্সট, এটা কবে আসছে, এটা যে ইউতে 10-11-তে আসছে, সবই কুয়া সংক্রান্ত প্রবলেম আই গেস। 100 মিটার গভীর একটি কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি মিনিটে এত কেজি পানি উঠানো হয়। যদি ইঞ্জিনটির ক্ষমতা 42% নষ্ট হয় তাহলে এর অশ্ব ক্ষমতা কত। দেখো বলছে 42% নষ্ট হয়, তার মানে কতটুকু থাকবে বলতো, 100 মাইনাস কত, 42%, তাই না? 42% নষ্ট হয়, তার মানে অ্যাকচুয়ালি ভালো থাকে কতটুকু, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে তোমার 58%, তাই তো? তাহলে আমরা তো জানি যে কর্মদক্ষতা ইকুয়ালস টু পি কার্যকরী ডিভাইডেড বাই পি গিভেন। তাহলে এই ক্ষেত্রে এখন জাস্ট আমরা কি করব, জাস্ট আমরা আগের ফর্মুলাগুলো ইউজ করব। তাহলে আগের ফর্মুলা ইউজ করলে আমরা কার্যকরী ক্ষমতাটাই সবসময় ইউজ করি। তাহলে পি ড্যাশ ইকুয়ালস টু কি হবে, এখানে পি ড্যাশ ইকুয়ালস টু হবে 58% ইন্টু কি হবে, পি গিভেন, তাই তো? তারপর এখান থেকে আমরা কি বের করতে বলছে, এর অবশ্য ক্ষমতা কতটুকু, তাই না? তাহলে এই যে পি গিভেনটা বের করতে, বা পি ড্যাশটাই মানে কার্যকরী ক্ষমতাটা বের করতে বলছে। সো 58 মানে হচ্ছে কত, 0.58 ইন্টু পি গিভেন মানে হচ্ছে কত, ডাব্লিউ ডিভাইডেড বাই টি। সো এখন আমরা সিম্পলি বসাবো 0.58 ইন্টু ডাব্লিউ মানে কত, এম জি এইচ ডিভাইডেড বাই টি। দ্যাট মিনস এখানে হবে 0.58 ইন্টু এম কত, এম এর মান হচ্ছে তোমার কত, 10⁻³ জি মানে হচ্ছে 9.8 ইন্টু এইচ এর মান কত, 100 মিটার। 100 মিটার ডিভাইডেড বাই, এখানে টি এর মানটা কত দিছে, টি এর মানটা বলছে প্রতি মিনিটে, তাই তো? প্রতি মিনিটে, তার মানে হচ্ছে 60। তাহলে এটা একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত আসে দেখো, এটা এইচপি হবে, তাই না? তাহলে এটাকে আবার 7
4 6 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা আসছিল হচ্ছে 10 11-তে, তাই না? সো এটা হচ্ছে ক্যালকুলেটর টাইপ, যেহেতু একটা তোমাদেরকে আমি করে দেখাইছি, সো এটা তোমরা নিজেরা একটু ট্রাই করো। সেম টাইপের জিনিস আমি করে দেখাইছি, এই যে একটু পিছনে গেলেই বুঝতে পারবা, এইটা মনে হয়, তাই না? এই যে এই প্রবলেমটা কিন্তু আমি তোমাদেরকে করে দেখাইছি। সো সেম টাইপের জিনিস একটু নিজেরা নিজেরা একটু ট্রাই করো। ওকে, একটা নিজেরা ট্রাই করো। হোমওয়ার্ক থাকলেও এটা আমাকে কমেন্ট করে জানাবা। জাস্ট ফর্মুলাটা মনে থাকলো, এবং মাথায় রাখো এখনকার যে প্রবলেমগুলো দেওয়া হয়, টিচাররা যেগুলো দেন, ফর্মুলাটা সেম থাকে, কিন্তু মানগুলো তোমাদেরকে ক্যালকুলেটর দিয়ে বের করা ছাড়া হাতে হাতে বের যেগুলো করতে পারবো ওগুলোই দেওয়া থাকে। সো টেনশনের কিচ্ছু নাই। তো দেখো, এটা খুলনা ইউনিভার্সিটিতে আসছিল। একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 10 মিটার এবং ব্যাস দেওয়া আছে, পাম্প 20 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে, পাম্পের অসক্ষমতা নির্ণয় করো। সেম টাইপের প্রবলেম, সেম টাইপের প্রবলেম অনেকবার দিয়ে বুঝাচ্ছি তোমাদেরকে, ভাই একই টাইপের প্রবলেম বারবার নিছেন কেন? বিকজ তোমাদেরকে বোঝানো যে ভাই এটা ইম্পর্টেন্ট, নাহলে তোমরা বুঝো না ইম্পর্টেন্ট। এবং এই জায়গা থেকে তুমি দেখছো অলরেডি 3 4টা প্রবলেম দেখাইছি। সো এটা তোমরা নিজেরা হোমওয়ার্ক করবা। নেক্সট, এটা হচ্ছে মোস্ট প্রবলেম আমাদের লাস্ট প্রবলেম। এটা পুষ্টতে আসছে 15 16-তে। একটি পানি পূর্ণ কুয়ার গভীরতা 10 মিটার এবং ব্যাস দেওয়া আছে, পাম্প এত মিনিটে কুয়াটি পানি শূন্য করতে পারে। সেম টাইপের প্রবলেম, সেম টাইপের প্রবলেম। এগুলা তুমি একটু আগেও দেখাইছি যে আমাদেরকে কিভাবে বের করতে হবে। প্রথমত হচ্ছে যখন আমাদেরকে তোমার এমটা দেওয়া না থাকবে, তখন আমরা এমটা বের করব রো ইকুয়ালস টু এম বাই ভি থেকে। দেন এম ইকুয়ালস টু হবে তোমার 10⁻³ ইন্টু ভি হচ্ছে পাই আর স্কোয়ার এল, এটা থাকলো। তো যেহেতু একটা পানিপূর্ণ কুয়া বলছে, সেই ক্ষেত্রে এইচ এর মানটা হবে h/2। ঠিক আছে? তো আমরা ইউজ করব কি, পি ইকুয়ালস টু এম জি h/টি, যেখানে এইচটা হচ্ছে তোমার h/2, এমটা হচ্ছে মূলত এই যে, আর টিটা তো তোমার মেবি গিভেনই দেওয়া আছে 25 মিনিট, দ্যাট মিনস হচ্ছে 25 × 60। এটাকে সেকেন্ডে নিয়ে নিবা, তাহলে তারপরে তুমি একটু ক্যালকুলেশন করে আনসার চলে আসবে। আমার উদ্দেশ্য ছিল তোমাদেরকে ফর্মুলাটা বোঝানো। ফর্মুলাটা যদি বুঝে থাকো, তাহলে তোমার বাকি ক্যালকুলেশনটা তোমরা ইজিলি করে ফেলতে পারবা। সো এই প্রবলেমের মধ্য দিয়ে আমরা আজকে ক্লাসটা এখানে সমাপ্ত করতেছি। আশা করি যত ধরনের টাইপ পরীক্ষায় আসতে পারে সবগুলোই তোমাদেরকে দেখায় ফেলছি, এবং যেগুলা তোমাদেরকে বারবার করতে বলছি ওগুলো একটু স্টার মার্ক দিয়ে রাখো, এবং ওগুলো পরীক্ষায় আসতে পারে। সো কষ্ট করে তোমাদের জন্য ক্লাস নেওয়ার উদ্দেশ্য একটাই, যাতে তোমরা একজনও, যাতে যারা গ্রামে থাকো কিংবা পড়াশোনা আগে ঠিকঠাক মতো করো নাই, যাতে এই ক্লাসটা করে যদি পরীক্ষার হলে একটু হলেও তোমাদের সাহায্য হয়, তাহলে এই ক্লাসের কষ্টটুকু সার্থক হবে। একটা চাও তোমাদের প্রতি, এই ক্লাসটা যেহেতু কষ্ট করে নিচ্ছি আমরা রাত জেগে, ঘুমটাকে হারাম করে তোমাদের জন্য, একটা চাওয়া থাকবে, একটু প্রচার করো আমাদের চ্যানেলটার। এই ক্লাসটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আমাদের চ্যানেল নিয়ে তোমরা একটু শেয়ার করো, যাতে করে তোমার এই একটা শেয়ারের মাধ্যমে তোমার অন্যান্য ফ্রেন্ডরাও যাতে এই ক্লাসটা করে ফায়দা পাইতে পারে, এবং তোমার এটা সওয়াব হবে, তাই না? তোমার একটা ফ্রেন্ড হয়তো বা কুয়ো সংক্রান্ত প্রবলেম বুঝতো না, বা শর্টকাট হয়তো জানতো না, সেই ক্লাসটার মাধ্যমে জানছে, দ্যাট মিনস তোমারই এখানে কি হবে, নেকি হবে, তোমারই লাভ হবে, তাই না? লসের কিচ্ছু নাই যে তোমার ফ্রেন্ড জেনে যাবে, তোমার থেকে বেশি বুঝবে, এই জন্য তোমার চান্স হারাবে না। যার ডিজিট যেটা আছে ওইটাই মানে শেষ পর্যন্ত আসবে, কেউ কারো রিজিক মানে কমাইতে পারে না। ঠিক আছে? রিজিক যেটা আছে এটা তুমি যে অবস্থায় থাকো, যেভাবেই থাকো, এটা তোমার আসবেই আসবে। সো ওই হিংসাত্মক মনোভাব থেকে বের হয়ে আমাদের এই ক্লাসটা একটু শেয়ার করো, প্লাস কোর্সে যারা ভর্তি হইতে চাচ্ছ তারা ডেসক্রিপশনটি চেক করিও, তাহলেই তোমরা সব ধরনের ডিটেলস এখানে পেয়ে যাবা। সো আজকে বিদায় নিচ্ছি এখানে, দেখা হবে অন্য কোনো ক্লাসে, নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো কনসেপ্ট নিয়ে। আল্লাহ হাফেজ।